তোমরা জানো যে অ্যাকচুয়ালি যে আমাদের যে ব্লাড গ্রুপ সিস্টেম সেটা হচ্ছে এবিও এবং আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এখানে কিন্তু ব্লাড গ্রুপ সিস্টেম শুধু এই দুইটা না, এবিও এবং আরএইচ না, এরকম তোমার প্রায় 30 মেজর ব্লাড গ্রুপ সিস্টেম আছে আর 100 মাইনর ব্লাড গ্রুপ সিস্টেম আছে। তার মানে কি বললাম আমি তোমাকে, ব্লাড গ্রুপ সিস্টেম খালি শুধু এই দুইটা না, এরকম 30 মেজর ব্লাড গ্রুপ সিস্টেম আছে, তাছাড়া মাইনর মানে প্রধান নয় আর কি, এরকম 100টার মতো আছে। তবে ক্লিনিক্যালি আমরা যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম অ্যান্ড দ্য আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম। তোমরা জানো 1901 সালে একজন সায়েন্টিস্ট কার্ল ল্যান্ডস্টেইনার, 1901 সালে একজন সায়েন্টিস্ট কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের শ্রেণীবিভাগ করেন। ঠিক আছে, মানুষের রক্তের কি করেন, শ্রেণীবিন্যাস করেন। সেটা হচ্ছে লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেনের উপস্থিতির উপর বিবেচনা করে। তোমরা জানো যে আমাদের ব্লাড গ্রুপ সিস্টেমে বা আমাদের যে রক্ত আছে, রক্তে আছে লোহিত রক্তকণিকা। আর লোহিত রক্তকণিকায় কিছু পদার্থ পাওয়া গেছে যেটা আগে দেখা যায়নি। তো সর্বপ্রথম সায়েন্টিস্ট কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে এরকম বিভিন্ন ধরনের মানুষের রক্তের লোহিত রক্তকণিকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং তাদের বডিতে মানে লোহিত রক্তকণিকাতে কিছু এমন একটা পদার্থ পান যেটা আগে দেখতে পান নাই। যেমন আমরা বলে থাকি এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ। তো প্রতিটার লোহিত রক্তকণিকাকে প্রতিটা ব্লাড গ্রুপের বা প্রতিটা ব্লাডের লোহিত রক্তকণিকায় এমন কিছু পদার্থ পাওয়া গেছে যেটা একটার সাথে কি করে ডিফারেন্স আছে। যেমন তোমরা জানো এ ব্লাড গ্রুপে একটা লোহিত রক্তকণিকার একটা ঝিল্লিতে একটা অ্যান্টিজেন থাকে, সেটা হচ্ছে এ অ্যান্টিজেন, তোমরা পড়ে আসছো। বি ব্লাড গ্রুপে তোমরা দেখছো যে বি ব্লাড গ্রুপে লোহিত রক্তকণিকার মেমব্রেনে আরেকটা নতুন পদার্থ থাকে যেটা এ ব্লাড গ্রুপে থাকে না, ওটাকে আমরা বলি বি অ্যান্টিজেন। তারপর এ বি ব্লাড গ্রুপে কি হয়, এ অ্যান্টিজেনও থাকে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে, বি অ্যান্টিজেনও থাকে। আর তোমরা পড়ে আসছো যে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন থাকে না। তো এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে কোনো অ্যান্টিজেন থাকে না, বাট এই ওয়ার্ডটা এভাবে বললে হবে না। তোমাদের বইয়ে আছে কোনো অ্যান্টিজেন থাকে না, অ্যাকচুয়ালি অ্যান্টিজেন থাকে, এটা আমরা বিস্তারিত পড়বো, সমস্যা নাই। এখানে তুমি এমন না যে 9-10 যা পড়ছো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এখানে তোমাদের বইয়ের সেম আছে, বাট এখানে তোমার একটু অ্যাকচুয়ালি অন্যভাবে পড়া উচিত বলে আমি মনে করি। তো এখন চিন্তা করো যে 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার অ্যাকচুয়ালি মানুষের রক্তের যে শ্রেণীবিন্যাস করেন এটা কিসের উপর ভিত্তি করে করেন, সেটা হচ্ছে রক্তের লোহিত রক্তকণিকায় মানে আরবিসি এর ঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, তাই না? কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে কিভাবে অ্যাকচুয়ালি মানুষের রক্তে শ্রেণীবিভাগ করেন, সেটা হচ্ছে মানুষের রক্তের আরবিসি আছে, লোহিত রক্তকণিকা আছে, আর লোহিত রক্তকণিকার ঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মানুষের রক্তের শ্রেণীবিভাগ করেন। আচ্ছা, তার মানে এরকম আমরা যে রক্তের গ্রুপ পাই সেটা হচ্ছে এ বি এবং ফাইনালি ও। তো এটাকে একসাথে লিখলে হয় এবিও, তো এই ব্লাড গ্রুপ সিস্টেমটা সর্বপ্রথম দেখাইছেন কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে। এখন কথা হচ্ছে তোমরা তো জানো অ্যাকচুয়ালি এ ব্লাড গ্রুপের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে যে অ্যান্টিজেনটা থাকে, বি ব্লাড গ্রুপে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে সেই অ্যান্টিজেনটা থাকে না, অন্য আরেকটা অ্যান্টিজেন থাকে। এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুইটাই থাকে, দ্যাটস ওয়াই এ বি। আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে তোমরা পড়ে আসছো কোনো অ্যান্টিজেন থাকে না। তো এই কথাটা আমিও লিখবো। এই ধরো একটা পার্সন যার ব্লাড গ্রুপ হচ্ছে এ, এটা হচ্ছে ওই পার্সনের সার্কুলেটরি সিস্টেম। আর তোমরা জানো সার্কুলেটরি সিস্টেমে ব্লাড সার্কুলেটরি সিস্টেমে কি থাকে, লোহিত রক্তকণিকা থাকে মানে আরবিসি থাকে। তার মানে আমি আরবিসি কে এভাবে দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে একটা আরবিসি, এটাও ধরো একটা আরবিসি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটা এ ব্লাড গ্রুপধারী মানুষের
সার্কুলেটরি সিস্টেম, আর সার্কুলেটরি সিস্টেম তোমরা জানো রক্ত সংবন্ধন, তোমরা জানো লোহিত রক্তকণিকা থাকবে। এই যে লোহিত রক্তকণিকা, এটা এটা এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা। এবার বলো এটার ব্লাড গ্রুপ যদি এ হয়, এটার ব্লাড যদি এ হয়, তাহলে তোমরা জানো এখানে কি অ্যান্টিজেন থাকবে? এই লোহিত রক্তকণিকার ঝিল্লিতে, কোথায় থাকবে ভাই? লোহিত রক্তকণিকার ঝিল্লিতে, ভিতরে না, ঝিল্লির উপরের দিকে থাকবে আর কি, সারফেসে থাকবে। লোহিত রক্তকণিকার ঝিল্লির সারফেসে কি থাকবে? একটা অ্যান্টিজেন থাকবে। এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে যে অ্যান্টিজেন থাকে ওইটাকে আমরা কি নামে চিনি? এ অ্যান্টিজেন। তার মানে এখানে তুমি পাবা এ অ্যান্টিজেন, এই যে ব্লাড গ্রুপের ঝিল্লিতে তুমি পাবা এ অ্যান্টিজেন। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলে থাকি? ব্লাড গ্রুপ এ। এবার আসো বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে, বি ব্লাড গ্রুপের সার্কুলেটরি সিস্টেমে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে তুমি এই অ্যান্টিজেনটা পাবা না, এই পদার্থটা পাবা না, এখানে অন্য একটা ডিফারেন্ট পদার্থ থাকে। তার মানে আমি যদি এখানে বি ব্লাড গ্রুপের দেখাই, এটা হচ্ছে বি ব্লাড গ্রুপের সার্কুলেটরি সিস্টেম, এবং এখানে লোহিত রক্তকণিকা থাকবে। এখানে কি থাকবে? লোহিত রক্তকণিকা, ঠিক আছে না? এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এবং এদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কি অ্যান্টিজেন তো থাকবে না, অন্য একটা ডিফারেন্ট অ্যান্টিজেন থাকবে, ওইটাকে আমরা বলে থাকি বি অ্যান্টিজেন। তার মানে এদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কি অ্যান্টিজেন থাকবে ভাইয়া? বি অ্যান্টিজেন। লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কি অ্যান্টিজেন থাকবে ভাইয়া? বি অ্যান্টিজেন। দ্যাটস ওয়াই এদের ব্লাড গ্রুপকে আমরা বলে থাকি বি ব্লাড গ্রুপ, তাই না? ব্লাড বি, বি ব্লাড গ্রুপ। এবার আসো এ বি ব্লাড গ্রুপ কারা? এ বি ব্লাড গ্রুপ হচ্ছে তারা যাদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে এ অ্যান্টিজেনও থাকে, বি, এগুলো তোমরা জানো, এই জন্য আমি এখানে পরিচিত করে দিচ্ছি, এখানে আরো ডিটেলস আসবে। এ অ্যান্টিজেনও থাকবে, বি অ্যান্টিজেনও থাকবে, এ অ্যান্টিজেনও থাকবে, বি অ্যান্টিজেনও থাকবে। তার মানে আমি যদি এখানে এ বি ব্লাড গ্রুপের একটা সার্কুলেটরি সিস্টেম আঁকি এবং তাদের ভিতর লোহিত রক্তকণিকা থাকবে, তাহলে রক্তে কি থাকে? লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকা। এবং তোমরা জানো এখানে দুই ধরনের অ্যান্টিজেন থাকবে, এই অ্যান্টিজেনটাও থাকবে, বি অ্যান্টিজেনটাও থাকবে। দ্যাটস ওয়াই এদের ব্লাড গ্রুপ এ বি। তার মানে এখানে তুমি লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেনও পাচ্ছ, বি অ্যান্টিজেনও পাচ্ছ, অ্যান্টিজেনও পাচ্ছ, বি অ্যান্টিজেনও পাচ্ছ। তার মানে এদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে তুমি এখানে যে অ্যান্টিজেনটা পাইছো এখানেও সেটা পাচ্ছ, এখানে যে অ্যান্টিজেনটা পাইছো ওইটাও পাচ্ছ, দুইটাই পাচ্ছ। দ্যাটস ওয়াই এদের ব্লাড গ্রুপ এ বি, দ্যাটস ওয়াই এদের ব্লাড গ্রুপ এ বি। এগুলা কিন্তু তোমরা ক্লাস 9-10-এই পড়ে আসছো। এবার আসো ও ব্লাড গ্রুপ, এটা সম্বন্ধে তোমাদের একটু ভুল ধারণা আছে, তো এটা আমরা একটু ক্লিয়ার করব। পুরাপুরি বলতে গেলে অনেক কিছু সম্বন্ধে অ্যাকচুয়ালি তোমরা মানে আমরা যা জেনে থাকি হচ্ছে প্রিমিনাল লেভেলের পড়া আর কি, ঠিক আছে? এটা যদি আমাদের ও ব্লাড গ্রুপ হয়, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রেও সার্কুলেটরি সিস্টেমে লোহিত রক্তকণিকা থাকবে, তাহলে আমরা এখানে লোহিত রক্তকণিকা রাখলাম। তার মানে এদের ব্লাড গ্রুপ হচ্ছে ও, এদের ব্লাড গ্রুপ হচ্ছে কি ভাই? এটা কার? এটা কার্ল ল্যানিস্টার দেখাই দিয়েছেন, এ বি ও, মানুষের রক্তের গ্রুপকে এভাবে শ্রেণীবিন্যাস করছেন। এবার খেয়াল করো, তোমাকে যখন প্রশ্ন করবো আমি যে ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন কি হবে, তাইলে তখন সবারই আনসার হবে ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন নাই। অ্যাকচুয়ালি এই কথাটা ভুল বলতে অ্যাকচুয়ালি ও ব্লাড গ্রুপের এ এবং বি অ্যান্টিজেন নাই। তার মানে এটা লিখো, সাইড নোট দিয়ে লিখো, কারণ এগুলা পরের দিন মনে থাকবে না। ও ব্লাড গ্রুপের এ এবং বি অ্যান্টিজেন নাই, এ এবং বি অ্যান্টিজেন নাই, কিন্তু একটা অ্যান্টিজেন থাকে, কিন্তু একটা অ্যান্টিজেন থাকে, তা হলো এইচ অ্যান্টিজেন। এইটা কি তোমরা হয়তো জানো না, এইচ অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি কি? এ বি অ্যান্টিজেন শুনলাম, এ অ্যান্টিজেন শুনলাম, বি অ্যান্টিজেন শুনলাম, কিন্তু আপনি আবার বলতেছেন এইচ অ্যান্টিজেন। তার মানে এইচ অ্যান্টিজেনটা তো তোমরা চিনো না, তো আমরা সমস্যা না, আমরা এইচ অ্যান্টিজেনটা কি চিনবো? তার মানে তোমাকে যখন প্রশ্ন করা হবে ও ব্লাড গ্রুপে অ্যাকচুয়ালি কোন ধরনের অ্যান্টিজেন থাকবে না, কোনো অ্যান্টিজেন নেই, এই কথাটা লেখা থাকবে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি ওরা বলতে চাচ্ছে এ আর বি এই দুইটার মধ্যে কোনো অ্যান্টিজেন থাকবে না, এটাই বলতে চাইছে। এ আর বি এই দুইটার মধ্যে কোনো অ্যান্টিজেন থাকবে না, বাট একটা অ্যান্টিজেন অবশ্যই থাকবে, সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। তার মানে আমি এখানে লিখে রাখতে পারি
এখানে আমি এইচ অ্যান্টিজেন লিখে রাখতে পারি, পরবর্তীতে আমি এটা আলোচনা করব। এইচ অ্যান্টিজেন ওকে লিখে রাখলাম, ঠিক আছে। তোমরা এই লাইনটা তো নোট করে রাখছো, তাহলে আর সমস্যা হবে না, কারণ এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে এগুলোই হচ্ছে তো আমাদের প্রিমিলার লেভেলে পড়ালেখা, যেটা আমরা পড়ে আসছি যে কার্ল ল্যান্ডস্টাইনার কিভাবে রক্তের গ্রুপকে শ্রেণীবিন্যাস করছেন। অ্যান্টিজেনের উপস্থিতি কোথায়? লোহিত রক্তকণিকার ঝিল্লির উপরে, ঝিল্লির মধ্যে না, উপরে লোহিত রক্তকণিকার ঝিল্লির উপরে অ্যান্টিজেনের উপস্থিতির উপর রক্তের শ্রেণীবিন্যাস করলেন, ঠিক আছে। তো এখন চিন্তা করো, ওকে আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা অ্যাকচুয়ালি এই এইচ অ্যান্টিজেনটাকে এটা নিয়ে আলোচনা করবো। খেয়াল করো, এখন কিন্তু আমরা একটু অন্য লেভেলে চলে যাব। তো তোমরা আবার মনে করিও না কি পড়ে ফেলতেছি। অ্যাকচুয়ালি তুমি জানার জন্য শিখো, এটা তুমি নোট করে রাখবা, ভবিষ্যতে তো কাজে অবশ্যই লাগবে। সো জানার জন্য শিখা আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। পরীক্ষায় তো এসব আসে না। আর এই কথাটা লিখে ফেলছি মানে অনেক বড় কিছু লিখে ফেলছি, কারণ বইয়েতে এই কথাটা নাই, ঠিক আছে। আচ্ছা, তবুও সমস্যা নেই, আমরা এখন এইচ অ্যান্টিজেন এটা নিয়ে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি তোমরা এই জিনিসটা তো মাথায় সেট হয়ে গেছে বা আগে থেকে জানো, বাট এই জিনিসটা হয়তো নতুন। তোমরা এগুলোতে ফোকাস করার দরকার নেই, এগুলো তোমরা জানো, তোমরা ফোকাস করবা এটাতে। এটা তো জানো, এটাতে ফোকাস করে লাভ নেই। আমরা এটাতে ফোকাস করবো যে অ্যাকচুয়ালি এইচ অ্যান্টিজেনটা কি। চলো আমরা একটু এটাতে ফোকাস করি। এই লেখাটা লিখে ফেলবা। খেয়াল করো, আমি একটু আগে বলছি যে ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন নেই বলতে এ বি অ্যান্টিজেন থাকে না বলছি, বাট একটা অ্যান্টিজেন থাকে, সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। এবার তোমরা আরেকটা কথা লিখবা, সেটা হচ্ছে প্রতিটা ব্লাড গ্রুপের, লিখো এই লাইনটা লিখো, কারণ পরে এটা লাগবে। প্রতিটা ব্লাড গ্রুপের মানে প্রতিটি ব্যক্তির ব্লাড গ্রুপে ব্লাডের, এটা লিখো, প্রতিটি ব্যক্তির ব্লাডের আরবিসি এর ঝিল্লিতে, এটা লিখো, আরবিসি এর ঝিল্লিতে এইচ অ্যান্টিজেন থাকে। এখন আবার এটা কি লিখলাম, তাই না? এইচ অ্যান্টিজেন থাকে। খেয়াল করো, প্রতিটা ব্যক্তির ব্লাডে, এই লাইনটা লিখবা, প্রতিটা ব্যক্তির ব্লাডের আরবিসি এর ঝিল্লিতে এইচ অ্যান্টিজেন থাকে। একটু আগে বললেন আপনি ও ব্লাড গ্রুপে এইচ অ্যান্টিজেন থাকে, আবার এখন বলতেছেন প্রতিটা ব্যক্তির ব্লাডের আরবিসি এর ঝিল্লিতে এইচ অ্যান্টিজেন থাকে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম? ডিফারেন্সটা কি? এখানে তো আমরা বললাম এ অ্যান্টিজেন, এখানে বললাম বি অ্যান্টিজেন, এখানে বললাম এ আর বি, এখানে এনএইচ বললাম, কিন্তু এখানে তো আমি কোনো এইচ অ্যান্টিজেন দেখতেছি না। এখানে তো কোনো আমি এইচ অ্যান্টিজেন দেখছি। তাহলে আপনি বললেন ব্লাড গ্রুপ এ হোক, বি হোক, এ বি হোক, ও হোক, ব্লাড গ্রুপ এ হোক, বি হোক, এ বি হোক, ও হোক, ডাজন্ট ম্যাটার, প্রতিটা ব্যক্তির ব্লাডে আরবিসি ঝিল্লিতে মাস্ট, লিখো এখানে লাইনটা লিখো, মাস্ট এইচ অ্যান্টিজেন থাকবে। বুঝা গেছে? প্রতিটা ব্যক্তির আরবিসিতে মাস্ট এইচ অ্যান্টিজেন থাকবে। এন্ড কথা হচ্ছে এটা ব্লাড ও এর ক্ষেত্রে বোঝা যাচ্ছে এইচ অ্যান্টিজেন আছে, কিন্তু আপনি এ বি এবং এ বি এর ক্ষেত্রে কিভাবে ব্যাখ্যা করবেন এখানে এইচ অ্যান্টিজেন আছে। অ্যাকচুয়ালি এইচ অ্যান্টিজেনটা থাকে কখন? খেয়াল করো, অ্যাকচুয়ালি এটা যদি এইচ অ্যান্টিজেন হয়, খেয়াল করো, এটা যদি এইচ অ্যান্টিজেন হয়, প্রতিটা ব্লাডের রক্তের গ্রুপে এইচ অ্যান্টিজেন থাকবে। কিন্তু এ ব্লাডের ক্ষেত্রে হিসাব করো আগে, এ ব্লাডের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটা প্রিকারসর হিসেবে কাজ করে। তোমরা প্রিকারসর মানে বুঝো? প্রিকারসর হিসেবে কাজ করে মানে ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। ইন্টারমিডিয়েট বুঝো? আচ্ছা, তোমরা একটা কথা পড়ে থাকো অস্থায়ী যৌগ, এবং অস্থায়ী যৌগ থেকে ফাইনালি পাও স্থায়ী যৌগ। তো তুমি এটাকে এভাবে চিন্তা করো, এইচ অ্যান্টিজেন মানে হচ্ছে একটা অস্থায়ী অবস্থা। এইচ অ্যান্টিজেন মানে হচ্ছে একটা অস্থায়ী অবস্থা, মানে এই অবস্থাটা চাইলে অন্য একটা অবস্থায় কনভার্ট হইতে পারে। এই অবস্থাটা চাইলে অন্য একটা অবস্থায় কনভার্ট হইতে পারে। তার মানে আমি বুঝাতে যাচ্ছি এইচ অ্যান্টিজেনটা চাইলে এ অ্যান্টিজেনে কনভার্ট হইতে পারে, আবার এইচ অ্যান্টিজেনটা চাইলে বি অ্যান্টিজেনেও কনভার্ট হইতে পারে। তার মানে ভাইয়া এটা কি বললাম ভাইয়া, এটা একটা প্রিকারসর মানে অস্থায়ী অবস্থা। কোনো ক্ষেত্রে এটা, এগুলোর ক্ষেত্রে অস্থায়ী অবস্থা, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে স্থায়ী অবস্থা। তো অ্যাকচুয়ালি প্রতিটা ব্যক্তির ব্লাডের আরবিসি যেটা এইচ অ্যান্টিজেন মাস্ট থাকবে, বাট ইন কেস অফ এ ব্লাড গ্রুপ
এইচ অ্যান্টিজেনটা কনভার্ট হয়ে অ্যান্টিজেনে পরিণত হয়, তেমনি এইচ অ্যান্টিজেনটা চাইলে কি হইতে পারে, বি অ্যান্টিজেনও কনভার্ট হইতে পারে। তার মানে অ্যাকচুয়ালি প্রতিটা ব্যক্তির ব্লাড গ্রুপে কিন্তু কোনো এক সময় এইচ অ্যান্টিজেন ছিল ভাই, আছে বা ছিল। যারা যাদের ব্লাড গ্রুপ এ তাদের ক্ষেত্রে কি হয়েছে, এইচ অ্যান্টিজেনটা এ অ্যান্টিজেনে কনভার্ট হয়েছে। যাদের ব্লাড গ্রুপ বি তাদের ক্ষেত্রে কি হয়েছে, এইচ অ্যান্টিজেনটা বি অ্যান্টিজেনে কনভার্ট হয়েছে। আর যাদের ব্লাড গ্রুপ এ বি তাদের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটা এ এবং বি দুটা দিয়ে কি হয়েছে, কনভার্ট হয়েছে। কিন্তু ছিল এইচ অ্যান্টিজেন ভাই সবার শরীরে থাকবে, কিন্তু ইন কেস অফ ব্লাড ও গ্রুপ, ইন কেস অফ ও ব্লাড গ্রুপ এই এইচ অ্যান্টিজেনটা কনভার্ট হয় নাই। দ্যাটস ওয়াই এখানে তুমি এ পাচ্ছ না, বি পাচ্ছ না। দ্যাটস ওয়াই ও ব্লাড গ্রুপে তুমি এ পাচ্ছ না, বি পাচ্ছ না, কারণ ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটা এ অ্যান্টিজেনও কনভার্ট হয় না, এইচ অ্যান্টিজেনটা বি অ্যান্টিজেনও কনভার্ট হয় না। দ্যাটস ওয়াই ও ব্লাড গ্রুপে তুমি এ বি দোনোটাই পাও না, কিন্তু এইচ তো থাকবে, কিন্তু এইচ অ্যান্টিজেন থাকবে। এইচ অ্যান্টিজেন শুধু ও না, সবারই ছিল। দেখছো কিভাবে অ্যাকচুয়ালি কি হয়েছে? আশা করি এই কথাটা বুঝতে পারছো। এই কথাটা যদি বুঝতে পারো আমাকে কমেন্টে বলো যে আমি এই জিনিসটা বুঝতে পারছি, তাহলে এবার একটু আমি ডিটেলসে যাইতে পারবো, বুঝছো? এবার আমরা এটা একটু ডিটেলসে পড়বো, যে ভাইয়া এটা পড়ছি তো অনেক ভেজাল লাগতেছে, আরো ডিটেলসে কি পড়াবেন? দেখো এগুলো ভেজালের কিছু না, একটু খেয়াল করো, এগুলো ভেজালের কিছু না, এগুলা ভেজালের কিছু না। তোমরা অ্যাকচুয়ালি এইচ অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেনের অ্যাকচুয়ালি রিলেশনটা বুঝতে পারছো, রিলেশন বিটুইন এইচ অ্যান্টিজেন অ্যান্টিজেন, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। ওকে, এবার চিন্তা করো এইচ অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি কি? একজনে প্রশ্ন করছিল এইচ অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি কি। এবার আমি তোমাকে এইচ অ্যান্টিজেনটা চিনাবো। তাহলে খেয়াল করো, আমি এখানে নিলাম একটা নিলাম একটা সার্কুলেটরি সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম। ওকে, এবং এখানে লোহিত রক্তকণিকা থাকবে। এখানে কি থাকবে? আচ্ছা সরি, এটা ধরো এটা একটা লোহিত রক্তকণিকা, ধরো এটা একটা আরবিসি বা লোহিত রক্তকণিকা, ধরে নাও এটা একটা আরবিসি। এবং অ্যাকচুয়ালি আমি কি বলছি, আরবিসি এর ঝিল্লিতে, এটা হচ্ছে আরবিসি এর ঝিল্লি, এটা হচ্ছে আরবিসি এর ঝিল্লি। ভাইয়া এটা কি, এটা কি আঁকলেন? এটা হচ্ছে আরবিসি। আর এই যে গোল এই জিনিসটা দেখতেছো না, এটা হচ্ছে আরবিসি এর ঝিল্লি। আরবিসি এর ঝিল্লিতে ভাই একটা অলিগোস্যাকারাইড থাকে। খেয়াল করো, আমি একটা অলিগোস্যাকারাইড রাখতেছি ভাই, এটা আরবিসি এর ঝিল্লি না ভাই, এটা আরবিসি এর ঝিল্লি না। তো আরবিসি এর ঝিল্লিতে কি থাকবে? অ্যান্টিজেন থাকবে। অ্যান্টিজেন আমি দেখাচ্ছি তোমাকে, খেয়াল করো। এখানে আমি একটা জিনিস আঁকছি, আরবিসি এর ঝিল্লিতে একটা জিনিস আঁকছি, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড। পাশে দিয়ে লিখো, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। এবার আমাকে বলিও না ভাই অলিগোস্যাকারাইড মানে কি। কোষ রসায়নে অলিগোস্যাকারাইড পড়াইছি, কোষ রসায়নে অলিগোস্যাকারাইড পড়াইছি। অলিগোস্যাকারাইড মানে হচ্ছে যেখানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে। তার মানে এটা একটা অলিস্যাকারাইড যেখানে তুমি 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবা, মানে এটা একটা শর্করা, মানে এটা একটা কার্বোহাইড্রেট। বুঝা গেছে? অলিগোস্যাকারাইড। এবার খেয়াল করো, আমি এখানে অ্যাকচুয়ালি এইচ অ্যান্টিজেনটা দেখাইতে যাচ্ছি তোমাদেরকে, এইচ অ্যান্টিজেনটা দেখাইতে যাচ্ছি। খেয়াল করো ভাইয়া, একজনের প্রশ্ন করছে এইচ অ্যান্টিজেনটা কি, আমি এইচ অ্যান্টিজেন দেখাইতে যাচ্ছি। তোমরা কি জানো যে আরবিসি এতে ক্রোমোজোম থাকবে? এটা কি জানো? ধরো এটা হচ্ছে আরবিসি এর নিউক্লিয়াস। এখানে হয়তো একজনের প্রশ্ন করবো ভাই আরবিসি এর তো নিউক্লিয়াস নাই, আনসার দিব আমি প্রশ্ন করবো, আমি আনসার দিব, তোমাদেরকে কিছু প্রশ্ন করতে হবে না। সেটা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং তোমরা জানো যে নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম। আমি নিউক্লিয়াসটা আরবিসিতে থাকে না, এটা আমি এক্সপ্লেইন করব। ওকে, তোমরা জানো আর নিউক্লিয়াস থাকে না, তাই না? আমি এটা এক্সপ্লেইন করব। আগে আমাকে এটা বলতে দাও। সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার ক্রোমোজোম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম। ভাইয়া এটা হচ্ছে 19 নাম্বার ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের বডির 19 নাম্বার ক্রোমোজোম। লিখে রাখতে পারো, এটা হচ্ছে আমাদের 19th ক্রোমোজোম। ওকে, 19th ক্রোমোজোম। ওকে, এখন দেখো এখানে একটা জিন থাকবে না? খেয়াল করো, এখানে একটা কি থাকবে? জিন থাকবে। তোমরা জানো যে ক্রোমোজোমে কি থাকে ভাই? ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএতে থাকে জিন, এবং জিন একটা কিছু প্রোটিন তৈরি করে, যে প্রোটিনগুলো একটা ফাংশনাল কাজ করে থাকে। এটা তোমরা জিন ট্রান্সলেশনে পড়ে আসছো, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারে পড়ে আসছো, ঠিক আছে? এখানে একটা জিন থাকবে। এখন এই জিনটা, জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা বা এনজাইম তৈরি করা। তোমরা জানো প্রোটিন আর এনজাইম হচ্ছে সিমিলার, সেম। তো জিনের কাজ হচ্ছে এনজাইম তৈরি করা। ওই এনজাইমটার কাজ হচ্ছে কোনো একটা রিয়াকশন করানো। তোমরা জানো এনজাইমের কাজ কি? রিয়াকশন করানো। তার মানে এখানে যে জিনটা দেখতেছো এটা হচ্ছে 19th ক্রোমোজোমের জিন নিউক্লিয়াসের,
এবং এই ক্রোমোজোমের যে জিনটা আছে এটা একটা এনজাইম প্রোডাকশনের জন্য দায়ী। এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম কি? এখান থেকে লিখো, এই জিনটা একটা এনজাইম প্রোডাকশন, জিনটা এনজাইম তৈরি করবে স্বাভাবিক, এটা তো জানো, প্রোটিন এনজাইম। তো এই এনজাইমটার নাম হচ্ছে ফুকোজ ট্রান্সফেরেজ। এই এনজাইমটার নাম হচ্ছে, লিখে রাখো, ফুকোজ ট্রান্সফেরেজ। তোমরা জানো এনজাইমের নামের শেষে ASE থাকে, এনজাইমের নামের শেষে ASE থাকে, দ্যাটস হোয়াই এটা এনজাইম। সুক্রেজ, সেলুলেজ, এইস, ট্রান্সফেরেজ। এখন ট্রান্সফারেজ কথাটা বুঝতেছো, কোনো কিছু ট্রান্সফার করে। ট্রান্সফারেজ কথাটা বুঝতেছো, কোনো কিছু ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে? ফুকোজ। তোমরা ফুকোজ মানে বুঝো, নামের শেষে বুঝে যাচ্ছে ওস। এটা হচ্ছে একটা শর্করা, এটা হচ্ছে একটা শর্করা, কার্বোহাইড্রেট, যেরকম অলিগোস্যাকারাইড, যেরকম প্যান্টোজ, হেক্সোজ, টেট্রোজ, ঠিক আছে, এরকম ফুকোজও একটা কি কার্বোহাইড্রেট। এখন এটার নাম ফুকোজ ট্রান্সফারেজ হয়েছে কেন? এটা ফুকোজ কার্বোহাইড্রেটকে কি করবে? ট্রান্সফার করবে কোথায়? অলিগোস্যাকারাইডে। তার মানে এই ফুকোজ ট্রান্সফারেজটা একটা কার্বোহাইড্রেট, নাম হচ্ছে ফুকোজ, ফুকোজকে ট্রান্সফার করবে কোথায়? এইখানে। তার মানে আমি লিখতেছি, দেখো বে, এখানে এভাবে দিয়ে আমি এফ দিছি, এফ দিয়ে কি বুঝাচ্ছে? এফ দিয়ে বুঝাচ্ছে ফুকোজ, এফ দিয়ে কি বুঝাচ্ছে? ফুকোজ। তার মানে এই জিনটা একটা এনজাইম তৈরি করছে, নাম হচ্ছে ফুকোজ ট্রান্সফারেজ। ফুকোজ ট্রান্সফারেজের কাজ কি? ফুকোজ ট্রান্সফারের কাজ হচ্ছে ফুকোজকে ট্রান্সফার করা কোথায়? অলিগোস্যাকারাইডে। এখানে যে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অলিগোস্যাকারাইড আছে, এই অলিগোস্যাকারাইডে এনজাইমটা ফুকোজকে ট্রান্সফার করতেছে। এই পুরাটাকেই বলা হয় এইচ অ্যান্টিজেন। এই পুরাটাকে বলা হয় এইচ অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন। এই যে একটু, এই যে এখন বুঝতে পারছো এইচ অ্যান্টিজেন কি? তার মানে এইচ অ্যান্টিজেন হচ্ছে একটা কার্বোহাইড্রেট। এই ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটা হচ্ছে, অ্যান্টিজেন হচ্ছে একটা কার্বোহাইড্রেট। কারণ দেখো এখানে অলিগোস্যাকারাইড আছে এবং এখানে একটা ফুকোজ আছে। এই অলিগোস্যাকারাইড আর ফুকোজ মিলে যে কমপ্লেক্সটা তৈরি করছে ওইটাকে বলা হয় এইচ অ্যান্টিজেন, যেটা আমরা এই ও ব্লাড গ্রুপে দেখবো, এখানেও পাবো। এখানে আমি তো একটু আগেই বলছি প্রতিটা ব্লাড গ্রুপে এইচ অ্যান্টিজেন থাকে। তো এটা হচ্ছে প্রিমিলার, এখানে এইচ অ্যান্টিজেন থাকবে, প্রতিটা ব্লাড গ্রুপে থাকবে। তুমি এ ব্লাড গ্রুপ দাঁড়িয়ে হও, বি ব্লাড গ্রুপ দাঁড়িয়ে হও, এবি ব্লাড গ্রুপ দাঁড়িয়ে ও ব্লাড গ্রুপ দাঁড়িয়ে, সবার বডিতে কিন্তু এইচ অ্যান্টিজেন থাকবে। বাট ইন কেস অফ এতে এটা এতে ট্রান্সফার অফ অ্যান্টিজেনে কনভার্ট হবে, বিতে এটা বি অ্যান্টিজেনে কনভার্ট হবে, এ বিতে এটা এ এবং বি বোথ অ্যান্টিজেনে কনভার্ট হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা এইচ অ্যান্টিজেনটা আর পাই না। বাট তুমি যদি প্রিমিলার কথা চিন্তা করো, সবার বডিতে এটা থাকবে, সবার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে এই জিনিসটা থাকবে, এ হোক বি হোক, এ বি হোক ও হোক, সবার থাকবে। ওকে, এবার আসো ভাইয়া, এখানে আপনি নিউক্লিয়াস থাকলে, আমরা জানি পরিণত লোহিত রক্তকণিকার কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আপনি এখানে নিউক্লিয়াস কোত্থেকে পাইলেন? নিউক্লিয়াস না থাকলে তো ক্রোমোজোম থাকবে না। ওকে, ক্রোমোজোম না থাকলে তো ডিএনএ থাকবে না, ডিএনএ না থাকলে জিন কোত্থেকে আসতেছে? তা আপনি এখানে যে জিনিসটা দেখালেন এটার সাথে তো আমি একমত না, যে ওয়াই এখানে কেন জিন এখানে কিভাবে প্রেজেন্ট আছে আর কি। তো তোমাকে যদি আমি এই কোয়েশ্চেনটা আনসার দিতে চাই, তাহলে তোমাকে কিন্তু আরো আগের দিকে যেতে হবে। যেমন আমি বলি, এখানে যে লোহিত রক্তকণিকা দেখতেছ, এটা কিন্তু ম্যাচিওর লোহিত রক্তকণিকা না, এটা ম্যাচিওর মানে পরিণত লোহিত রক্তকণিকা। এটা হচ্ছে ধরো তার বাবা বলতে পারো, যে পরিণত লোহিত রক্তকণিকা দেখতেছো না, ওই পরিণত লোহিত রক্তকণিকা যখন সদ্য তৈরি হয়েছে, সদ্য মানে বাচ্চা অবস্থায় ছিল, এভাবে চিন্তা করো যে এটা সেই লোহিত রক্তকণিকা যেটা বাচ্চা অবস্থায় ছিল, এখনো ম্যাচিওর হয়নি। এখন চিন্তা করো যে বাচ্চা অবস্থায় কি তাহলে নিউক্লিয়াস থাকে? হ্যাঁ, বাচ্চা অবস্থা নিউক্লিয়াস থাকে। তোমরা, আমি একটু আরো ভিতরের দিকে যাই, বুঝবে কিনা জানি না। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকাগুলো কোত্থেকে আসে? এগুলো হচ্ছে একটা বাবা থেকে। বাবাগুলো হচ্ছে যেমন এটার বাবার কথা যদি আমি বলি, এটার বাবাকে বলতে পারবো আমি এরিথ্রোপয়েটিক প্রোজেনিটর। এরিথ্রোপয়েটিক প্রোজেনিটর আবার একটা বাবা আছে, সেটা হচ্ছে হ্যামাটোপয়েটিক স্টেম সেল, যেটা তোমরা হ্যামাটোপয়েটিক স্টেম সেল তোমরা শুনে আসছো আশা করি, এইচএসসি হ্যামাটোপয়েটিক স্টেম সেল। ওখান থেকে এরিথ্রোপয়েটিক স্টেম সেল আসবে, এরিথ্রোপয়েটিক সেলটা প্রোজেনিটরটা আসবে, যেটা হচ্ছে বাবা। ওখানে নিউক্লিয়াস থাকবে এবং ওই বাবা থেকে আমরা যে সদ্য সন্তানটা পাবো, মানে বাচ্চা সন্তানটা পাবো, তার কিন্তু নিউক্লিয়াস থাকবে, কিন্তু পরিণত হবে না। এটা আমরা বাচ্চা নিউক্লিয়াস, বাচ্চা আরবিসি এর কথা বলতেছি, যেখানে নিউক্লিয়াস থাকবে ভাই,
যেখানে জিন থাকবে। দ্যাটস ওয়াই আমরা এইচ অ্যান্টিজেনটাকে বলতেছি যে সবার শরীরেই থাকবে। দ্যাটস ওয়াই আমি বলতেছি যে এইচ অ্যান্টিজেনটা এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ সবার বডিতেই থাকবে, কারণ সবার ব্লাড গ্রুপ তো লোহিত রক্তকণিকাতে একসময় বাচ্চা অবস্থা থাকে, বাচ্চা হইতে হয়তো একসময় কি হয় পরিণত হয়, তো বাচ্চা অবস্থায় কিন্তু সবার এইচ অ্যান্টিজেন থাকবে। এখন পরিণত হইতে হইতে অনেকের এইচ অ্যান্টিজেনটা এতে কনভার্ট হবে, অনেকের বিতে কনভার্ট হবে, অনেকের এ আর বিতে কনভার্ট হবে, অনেকের কনভার্ট হবেই না। দ্যাটস ওয়াই এটা এইচ থাকি গেছে, দ্যাটস ওয়াই এটা এ হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা এ বি হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা এ বি হয়ে গেছে। বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হইতে হইতে এইচ অ্যান্টিজেনটা এই ক্ষেত্রে এতে কনভার্ট হবে, এই ক্ষেত্রে বিতে কনভার্ট হবে, এই ক্ষেত্রে এ আর বিতে দুইটাতেই কনভার্ট হবে, এই ক্ষেত্রে কোনো কনভার্সন হবে না। দ্যাটস ওয়াই এটা এইচই থাকি গেছে। বুঝা গেছে? এবার আসো, এটা তো ভাইয়া তার মানে এটা কার ক্ষেত্রে আমি দেখেছি, এটা হচ্ছে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে। আচ্ছা খেয়াল করো, এটা হচ্ছে এইচ অ্যান্টিজেন, এটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। এবার খেয়াল করো এইচ অ্যান্টিজেনটা কিভাবে অ্যান্টিজেনে কনভার্ট হবে, এই জিনিসটা বুঝাবো। এইচ অ্যান্টিজেনটা কিভাবে অ্যান্টিজেনে, ওই যে একটু আগে বললাম না এইচ অ্যান্টিজেন আস্তে আস্তে অ্যান্টিজেনে কনভার্ট হবে, দ্যাটস ওয়াই এটা ব্লাড গ্রুপ হয়েছে। তাহলে খেয়াল করো আমি এখানে এটা দেখাচ্ছি, খেয়াল করো এখানে আমি এটা দেখাচ্ছি, খুবই ইন্টারেস্টিং মজা, এগুলো কোনো পড়াই না অ্যাকচুয়ালি। খেয়াল করো এখানেও কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, এখানে একটা ক্রোমোজোম থাকবে যেটা হচ্ছে আমাদের 19 নাম্বার ক্রোমোজোম, কারণ আমি একটু আগেই বলছি এটার ব্লাড গ্রুপ হচ্ছে এ, আমি একটু আগেই বলছি প্রতিটা ব্লাড গ্রুপের কিন্তু এইচ অ্যান্টিজেন থাকে। তাহলে এখানে যেহেতু এইচ অ্যান্টিজেন আছে বা এই ব্লাড গ্রুপ এরও কিন্তু এইচ অ্যান্টিজেন আছে, এখনো কনভার্সন হয়নি, আমরা দেখবো কিভাবে এইচ অ্যান্টিজেনটা এতে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে এই 19 নাম্বার ক্রোমোজোমটা একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এবং এই জিনটা কি তৈরি করবে, ফুকোস ট্রান্সফারেজ তৈরি করবে, এবং ফুকোস ট্রান্সফার কি করবে, অলিগোস্যাকারাইডে একটা ফুকোস ট্রান্সফার করে দিবে, যেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। তার মানে এখানেও তুমি কি পাবা, অলিগোস্যাকারাইড পাবা, লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কি পাবা, অলিগোস্যাকারাইড পাবা। তারপর এখানে এই জিনটা কি তৈরি করবে, একটা এনজাইম তৈরি করবে, সেম ফুকোস ট্রান্সফারেজ, এবং ফুকোস ট্রান্সফার এনজাইমটা, এই এনজাইমটা ফুকোসকে এখানে কি করবে, পাঠিয়ে দিবে। তার মানে এখানে আমরা পাবো একটা ফুকোস, এটাই হচ্ছে আমাদের এইচ অ্যান্টিজেন, তাই তো? যে এখানে লিখছি এখানেও এইচ অ্যান্টিজেন থাকবে, বলতেছি না এ ব্লাড গ্রুপেও এইচ অ্যান্টিজেন থাকবে, এটা হচ্ছে আমাদের এইচ অ্যান্টিজেন। কিন্তু এখানে এইচ অ্যান্টিজেনটা এতে কনভার্ট হবে, এইচ অ্যান্টিজেনটা অ্যান্টিজেনে কনভার্ট হবে, কিভাবে হবে দেখবো। খেয়াল করো এইখানে আমি আরেকটা ক্রোমোজোমের কথা বলবো, সেটা হচ্ছে 9 নাম্বার ক্রোমোজোম, নাইন নাম্বার ক্রোমোজোম। খেয়াল করো ভাইয়া, এগুলো হচ্ছে বোঝার জিনিস। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ক্রোমোজোম, নাইন্থ, ওকে, 9th ক্রোমোজোম। আর তোমরা জানো ক্রোমোজোম সবসময় জোড়ায় থাকে, একটা মা থেকে আসে, একটা বাবা থেকে আসে। তো এই জায়গায় একটা জিন আছে, তাই তো? এই জায়গায় একটা জিন আছে, হয়তো এই জায়গায় একটা জিন আছে। খেয়াল করো এই জায়গায় একটা জিন আছে, যে জিনটা একটা জিনিস তৈরি করে, যে জিনটা একটা এনজাইম তৈরি করে, আমি কথা হচ্ছে ওই এনজাইমের নাম কি। তার মানে খেয়াল করো 9 নাম্বার ক্রোমোজোমে যে হোমোলোগাস ক্রোমোজোমটা আছে ওখানে একটা নির্দিষ্ট জিন আছে, সেটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে তো আছে ধরো, এখানেও থাকতে পারে, এখানে নাও থাকতে পারে, এক জায়গায় থাকলেই হইল। তো এখানে একটা জিন আছে, যে জিনটা একটা নির্দিষ্ট এনজাইম তৈরি করে, নির্দিষ্ট এনজাইমটার নাম কি, সে এনজাইমটার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন ট্রান্সফারেজ। তাহলে এনজাইমটা এখানে একটা কি হবে, এনজাইম তৈরি হবে। খেয়াল করো এনজাইমটার নাম কি, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন। খেয়াল করো ভাইয়া, গ্যালাক্টোসামিন ট্রান্সফারেজ ভাইয়া, এটা কি এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন? তোমরা চিনো না, কার্বোহাইড্রেট হইতে পড়াইলাম, সেটা হচ্ছে এটা একটা কার্বোহাইড্রেট। এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন একটা হচ্ছে ডেরিভেটিভ কার্বোহাইড্রেট, ডিরাইভড কার্বোহাইড্রেট, উদ্ভূত কার্বোহাইড্রেট, যেটা আমরা রসায়ন চ্যাপ্টারে পড়ছি কার্বোহাইড্রেট অংশে। এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন ট্রান্সফারেজ, এই এনজাইমটা এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিনকে ট্রান্সফার করবে। কাকে ট্রান্সফার করবে? এখানে ফুকোস ট্রান্সফারেজ কাকে ট্রান্সফার করছে, ফুকোসকে না? তো এখানে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন ট্রান্সফারেজটা কাকে ট্রান্সফার করবে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন কার্বোহাইড্রেটকে ট্রান্সফার করবে কোথায়? এখানে। তার মানে এখানে, আচ্ছা আমি এটাকে সংক্ষেপে আমি কি লিখবো, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন ট্রান্সফারেজকে আমি সংক্ষেপে কি লিখতে পারি, নাগা লিখতে পারি, নাগা।
এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি? নাগা। নাগা মানে বুঝো, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন, অ্যামিন 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 গ্যালাক্টোসামিন অ্যামিন অ্যাসিটাইল এন, নাগা লিখতে পারি। তার মানে এই নাগা, এই এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন ট্রান্সফারেজ কাকে ট্রান্সফার করবে? এই নাগাকে এখানে ট্রান্সফার করবে। কোথায়? এখানে ট্রান্সফার করবে। তার মানে এখানে আমি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি নাগা, নাগা। এই যে এখানে এইচ অ্যান্টিজেনে কি চলে আসলো? নাগা চলে আসলো। এই হোল জিনিসটাকে আমরা বলবো এ অ্যান্টিজেন। এটাই হচ্ছে এই পুরাটাই, খেয়াল করো, এই পুরাটাই হচ্ছে এ অ্যান্টিজেন। এই যে ভাইয়া, এটাই তো আমরা জানতে চাচ্ছিলাম কিভাবে এইচ অ্যান্টিজেনকে আমরা এ অ্যান্টিজেনে কনভার্ট করছি। দেখছো এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হয়েছে? দেখছো এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিন্তু এইচ অ্যান্টিজেন ছিল, কিন্তু এখানে যে 9 নম্বর ক্রোমোজোমের যে জিনটা ছিল এটা একটা এনজাইম প্রোডাকশনের জন্য দায়ী। এনজাইমটার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন ট্রান্সফারেজ। এই এনজাইমটার কাজ হচ্ছে নাগাকে ট্রান্সফার করা। নাগাকে কোথায় ট্রান্সফার করছে? এই এইচ অ্যান্টিজেনে ট্রান্সফার করছে। এইচ অ্যান্টিজেন ছিল না, এটা খেয়াল করো, সবুজ কালার আর এফ, এইচ অ্যান্টিজেন ছিল না, এদিকে লিখে রাখছে। এই এইচ অ্যান্টিজেনের নাগাকে ট্রান্সফার করে এটাকে কিসে কনভার্ট করে ফেললো? এইচ থেকে এ তে কনভার্ট করে ফেললো। এটাই হচ্ছে তোমাদের এ অ্যান্টিজেন। যাদের ব্লাড গ্রুপ এ ইনক্লুডিং মি, যাদের ব্লাড গ্রুপ এ ইনক্লুডিং মি, তাদের কিন্তু এই এ অ্যান্টিজেনটা আছে। তার মানে আমাদের কিন্তু এইচ অ্যান্টিজেন ছিল, আমার বডি কিন্তু এইচ অ্যান্টিজেন ছিল। এইচ অ্যান্টিজেনটা কিসে কনভার্ট হয়ে গেছে? এ অ্যান্টিজেনে কনভার্ট হয়েছে। দ্যাটস ওয়াই আমার ব্লাড গ্রুপে, দ্যাটস ওয়াই আমার ব্লাড গ্রুপে, এবং আমি বলে থাকি আমার ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন আছে। কি অ্যাকচুয়ালি কিন্তু শুরুতে অ্যান্টিজেন ছিল না, শুরুতে ছিল এইচ অ্যান্টিজেন, পরবর্তীতে এটা কিসে কনভার্ট হইলো? এ অ্যান্টিজেনে কনভার্ট হয়েছে। তাহলে যাদের ব্লাড গ্রুপ এ, তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে জানাইতে পারো যে আমাদের অ্যান্টিজেন হচ্ছে এটা, আমাদের অ্যান্টিজেন হচ্ছে এটা। শুরুতে আমাদের এইচ অ্যান্টিজেন ছিল, পরবর্তীতে এইচ অ্যান্টিজেনটা এ অ্যান্টিজেনে কি হইলো? কনভার্ট হইলো। এবার চলে যাই আমরা বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে, কারণ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রেও কিন্তু এইচ অ্যান্টিজেন ছিল, কিন্তু পরবর্তীতে এইচ অ্যান্টিজেনটা বি অ্যান্টিজেনে কনভার্ট হবে। এখন আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি বি অ্যান্টিজেনটা কি। আমরা তো এইচ অ্যান্টিজেন চিনে গেলাম, এ অ্যান্টিজেন চিনে গেলাম, বি অ্যান্টিজেন চেনা তো কোনো ব্যাপারই না, কারণ আমার এইচ অ্যান্টিজেনকে বি অ্যান্টিজেনে কনভার্ট করবো। এই জিনিসটা আগে থাকবে, এই জিনিস একটা জিনিস ট্রান্সফার করে বি এটার মতো হুবহু কপি এটার মতো, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি কিছু না বুঝে থাকো, অ্যাকচুয়ালি এগুলো বোঝার জিনিস, সিম্পল জিনিস, আমার মতে এটা সিম্পল জিনিস, আহামরি কিছু না, বাট তবু যদি না কিছু না বুঝে থাকো কমেন্ট করতে পারো। আচ্ছা চলো আমরা একটু বি অ্যান্টিজেনটা দেখি, ঠিক আছে? কোথায় দেখবো? এটা আমি মুছে দিই, এটা আমি মুছে দিই, এগুলো একটু মুছে দিই। এটা তো এইচ অ্যান্টিজেন, তাও জানো, তাও লিখে দিচ্ছি, এটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। ভাইয়া তুমি এখন বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন দেখাবা, খেয়াল করো, এই যে আমি একটা বি ব্লাড গ্রুপ আঁকতেছি, এটা হচ্ছে ব্লাড বি। খেয়াল করো ভাইয়া, এখানেও সেম এইচ অ্যান্টিজেন থাকবে, তাহলে তুমি আগে ভাগে এইচ অ্যান্টিজেনটা এঁকে ফেলতে পারো, তুমি আগে ভাগে এইচ অ্যান্টিজেনটা এঁকে ফেলতে পারো। এটা হচ্ছে আমাদের এইচ অ্যান্টিজেন, এটা হচ্ছে আমাদের অলিগোস্যাকারাইড। শুধু অলিগোস্যাকারাইড থাকলে হবে, এখানে ফুকোস থাকতে হবে না। এই যে এখানে একটা ফুকোস, ফুকোস মানে কি? নাম শুনে মনে হচ্ছে কি বোধ কিছু না, আরে ফুকোস মানে হচ্ছে একটা কার্বোহাইড্রেট। ফুকোস মানে কি? একটা হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে? এই যে আমাদের এইচ অ্যান্টিজেন, এখনো কিন্তু এটা বি ব্লাড গ্রুপ না, এখনো কিন্তু এটা বি ব্লাড গ্রুপ না, একে এইচ অ্যান্টিজেনটাকে কনভার্সন হইতে হবে বিতে। কিভাবে হয়? তো তোমরা তো জানো এখানে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এখানে নিউক্লিয়াস থাকে ভাইয়া, নিউক্লিয়াসে এখানে প্রথমে তো এই ক্রোমোজোমটা ছিল, এই 19 নাম্বার ক্রোমোজোম ছিল, এবং 19 নাম্বার ক্রোমোজোমের জন্যই তো এই ফুকোসটা আসছে। খেয়াল করো, 19 নাম্বার ক্রোমোজোমের জন্যই তো এই ফুকোসটা আসছে। কিন্তু এখন আমাকে অন্য একটা কিছু আনতে হবে, সেটার জন্য এটার মতো সেম দেখো 9th ক্রোমোজোম, এখানেও একটা কি লাগবে তোমার? 9 নাম্বার একটা ক্রোমোজোম লাগবে, অবশ্যই পেয়ারে থাকবে। খেয়াল করো, অবশ্যই ক্রোমোজোম সবসময় তো পেয়ারেই থাকে, ক্রোমোজোম কি কখনো একলা থাকে? ক্রোমোজোম হচ্ছে দোকলা, ক্রোমোজোম একলা না, ক্রোমোজোম সবসময় দোকলা থাকে, একটা প্যারেন্ট, একটা পিতা, একটা মাতা। তো এখানে একটা স্পেসিফিক জিন থাকলে এখানেও একটা স্পেসিফিক জিন থাকতেও পারে, নাও থাকতে পারে। এক জায়গায় থাকলে হইলো, দুই জায়গায় থাকতে হবে কোনো কথা নেই, ঠিক আছে? এবং এই জিনটা একটা এনজাইম প্রোডাকশনের জন্য দায়ী। মনে রাখবা, এখানে যে এনজাইমটা প্রোডাকশন হয়েছে এটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ ট্রান্সফারেজ, তো একটা এনজাইম। তো গ্যালাক্টোজ ট্রান্সফারেজ হচ্ছে এমন একটা এনজাইম যেটা গ্যালাক্টোজ কার্বোহাইড্রেটকে
এই এইচ অ্যান্টিজেনে পাঠাই দেয়। তার মানে এই এনজাইমটা গ্যালাক্টোজকে কোথায় পাঠাবে? এইচ অ্যান্টিজেনে পাঠাবে। তাহলে দেখো আমি এখানে আমি কি লিখে দিচ্ছি? জি, বড় হাতের জি। ভাই বড় হাতের জি মানে কি? গ্যালাক্টোজ। বড় হাতের জি মানে কি ভাইয়া? বড় হাতের জি মানে হচ্ছে গ্যালাক্টোজ। এখন যেটা দেখতেছো এটা কি আর এইচ অ্যান্টিজেন? এটা কি আর এইচ অ্যান্টিজেন? তোমরাই বলো। এইচ অ্যান্টিজেন তো শুধুমাত্র এটা অলিগোস্যাকারাইড আর ফুকোজ, কিন্তু এখানে গ্যালাক্টোজ চলে আসছে, তখন এটা আর এইচ অ্যান্টিজেন হবে না, এটা হবে বি অ্যান্টিজেন। তখন এটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো বি অ্যান্টিজেন। এই যে আমরা বি অ্যান্টিজেনও পেয়ে গেলাম, বি অ্যান্টিজেন। তার মানে তোমরা কিন্তু এইচ অ্যান্টিজেনটা কিভাবে এতে কনভার্ট হয় দেখে ফেললা, এইচ অ্যান্টিজেনটা কিভাবে বিতে কনভার্ট হয় দেখে ফেললা। তার মানে তোমরা বুঝে গেলা যে অ্যাকচুয়ালি বি অ্যান্টিজেনটা কি, অ্যাকচুয়ালি এ অ্যান্টিজেনটাই শুরুতে এগুলো এ বিতে থাকে না, শুরুতে এইচ অ্যান্টিজেন থাকে, পরবর্তীতে এদের ক্ষেত্রে এই কনভার্সনটা হয়। দ্যাটস ওয়াই এ, দ্যাটস ওয়াই বি। এবার আসো এ বি, বা এ বিটা কি আমাকে আর দেখাইতে হবে বলো তো? তোমরা বুঝে গেছো এ বিতে অ্যাকচুয়ালি কি থাকবে? এ বিতে বোথ এ অ্যান্টিজেন থাকবে, এ অ্যান্টিজেনও থাকবে, বি অ্যান্টিজেনও থাকবে। দ্যাটস ওয়াই এটার নাম এ বি। তার মানে এখানে আমাকে এ বিটা আলাদা করে দেখাইতে হচ্ছে না, তবুও আমি চাইলে দেখাইতে পারি। সেটা হচ্ছে যে এখানে এ অ্যান্টিজেনটা থাকবে, বি অ্যান্টিজেনটা থাকবে। দ্যাটস ওয়াই তো এটাকে এ বি বলতেছি, দ্যাটস ওয়াই এটাকে কি বলতেছি? এ বি বলতেছি। মানে তুমি এ অ্যান্টিজেন মানে শুরুতে কিন্তু থাকে না, শুরুতে তো এইচ অ্যান্টিজেন থাকে। প্রথমে এইচ অ্যান্টিজেনটা এ অ্যান্টিজেনে কনভার্ট হয়, তারপর আরেকটা এইচ অ্যান্টিজেন বি অ্যান্টিজেনে কনভার্ট হয়। আমরা এখানে এ বি দুইটা অ্যান্টিজেন পাইবিতে আমরা এটাকে কি বলতে পারি? এ বি বলতে পারি। মেকানিজম প্রায় এটার মতো, মেকানিজম প্রায় সিমিলার, মেকানিজম প্রায় সিমিলার। তবুও আমি লিখে দিই, উপরে লিখে দিই, এগুলো তো বুঝছো, উপরে আমি লিখে দিই, এই জায়গায় লিখে দিই, এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো তো বুঝছো। খেয়াল করো। আচ্ছা এ বিটা একটু লিখে দিই, দেখো এ বি। এখানে আমাদের 19 নাম্বার ক্রোমোজোম ছিল, 19 নাম্বার ক্রোমোজোমে এই জিনটা ফুকোজ ট্রান্সফারেজ তৈরি করছে, ফুকোজ ট্রান্সফারেজে ফুকোজকে এই অলিগোস্যাকারাইডে কি করছে? পাঠাই দিছে। দ্যাটস ওয়াই এটা এইচ অ্যান্টিজেন। মানে শুরুতে এখানেও কি থাকবে? একটা এইচ অ্যান্টিজেন থাকবে, এই আমাদের এইচ অ্যান্টিজেন ফুকোজ। আরেকটা আমরা দিতে পারি, আরেকটা এদিক দিয়ে দিতে পারি, কারণ এখানে দুইটা এইচ অ্যান্টিজেনের কথা বলতে হবে, কারণ এখানে দুইটা অ্যান্টিজেন আছে। এদিক দিয়ে আমরা একটা কি আঁকবো? এইচ অ্যান্টিজেন আঁকবো। ঠিক আছে, এবং খেয়াল করো এইচ অ্যান্টিজেনটা অ্যান্টিজেনে কনভার্ট হলে কি আসতে হবে? নাগা আসতে হবে। তাহলে খেয়াল করো, ধরো এখানে কি আসলো? এখানে তোমার একটা ক্রোমোজোম পেয়ার আছে, যেটা হচ্ছে 19 নাম্বার ক্রোমোজোম পেয়ার, 9th নাম্বার ক্রোমোজোম পেয়ার, সব এটার মতো। দেখো এখানে একটা জিন আছে, যে জিনটা নাগাকে কি করে? ট্রান্সফার করে এখানে। আর এখানে একটা জিন আছে, যে জিনটা গ্যালাক্টোজকে এখানে কি করে? ট্রান্সফার করে। তাহলে খেয়াল করো, এখানে একটা জিন আছে যে জিনটা নাগাকে এখানে ট্রান্সফার করে, আর এইখানে একটা জিন আছে যেটা গ্যালাক্টোজকে এখানে ট্রান্সফার করে। তার মানে এখানে গ্যালাক্টোজ চলে আসলো, এখানে নাগা চলে আসলো। তার মানে এটা হচ্ছে আমাদের এ অ্যান্টিজেন, এটা হচ্ছে আমাদের এ অ্যান্টিজেন, আর এটা হলো আমাদের বি অ্যান্টিজেন। তার মানে এইখানে তুমি এ আর বি দুইটাই পাচ্ছ। দ্যাটস ওয়াই এই ব্লাড গ্রুপটার নাম হচ্ছে এ বি। খেয়াল করছো? এই জিনটা নাগাকে ট্রান্সফার করবে এখানে, আর এই জিনটা গ্যালাক্টোজকে এখানে ট্রান্সফার করবে। দ্যাটস ওয়াই দুইটা এ বি। এবার আসো ও ব্লাড গ্রুপ, যেটাতে আমরা বলে থাকি কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু ভুল কথা। ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে, যেমন এদিকে আমরা ও ব্লাড গ্রুপ দিব। খেয়াল করো, এদিকে আমরা ও ব্লাড গ্রুপ আঁকবো, তো এখানেও কি থাকবে? এইচ অ্যান্টিজেন থাকবে। খেয়াল করো, এই যে শুরুর দিকে আঁকছি, এখানে এইচ অ্যান্টিজেন থাকবে। তার মানে ও ব্লাড গ্রুপে এ বি অ্যান্টিজেন থাকে না, এ আর বি অ্যান্টিজেন থাকে, কিন্তু একটা অ্যান্টিজেন তো অবশ্যই থাকবে, সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন, সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। এই যে আমরা এইচ অ্যান্টিজেন বারবার রাখতেছি, এটাই হচ্ছে আমাদের এইচ অ্যান্টিজেন। তো এটা কোন ক্রোমোজোমের কারণে? এখানে একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের 19 নাম্বার 19th
19 নাম্বার ক্রোমোজোমের জিন এটা এই ফুকোসকে এখানে ট্রান্সফার করে এইচ অ্যান্টিজেন তৈরি করছে। এবার আসো এখানে কিন্তু কি আছে 9 নাম্বার ক্রোমোজোম আছে না, তো এই 9 নাম্বার ক্রোমোজোমের এখানে একটা জিন থাকতে পারে, এখানে একটা জিন থাকতে পারে। দেখো জিন থাকা মানেই যে ওইটা প্রকাশ পাবে তা না। এখানে যে জিন দুইটা দেখতেছ, এই একটা জিন দেখতেছো, একটা জিন, এগুলো হচ্ছে নন ফাংশনাল জিন। তোমরা পড়ছো না মিউটেশন হয়ে যায়, যে মাঝে মধ্যে একটা জিন যেরকম কাজ করে সেরকম কাজ করতে পারে না, জিনটা উল্টা কাজ করে ফেলতেছে, জিনটা নন ফাংশনাল হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো, এই জিনটাতে যদি মিউটেশন ঘটে, এই জিনটাতে যদি মিউটেশন ঘটে মানে জিনটার যদি ফাংশনটা চেঞ্জ হয়ে যায়, তখন এটা যে একটা নির্দিষ্ট এনজাইম তৈরি করতে পারবে না। মানে ধরো এই নাগাকে তৈরি করতে পারবে না, কাকে? এই নাগাকে ট্রান্সফার করার জন্য যে এনজাইমটা আছে, ওই এনজাইমটা এই জিনটা তৈরি করতে পারতেছে না, কারণ হচ্ছে এটা নন ফাংশনাল হয়ে গেছে। তেমনি এই জিনটা গ্যালাক্টোজ ট্রান্সফারেজকে তৈরি করতে পারতেছে না, কারণ এই জিনটা নন ফাংশনাল হয়ে গেছে। তার অ্যাজ এ রেজাল্ট তুমি এখানে অ্যান্টিজেনও পাচ্ছ না, অ্যাজ এ রেজাল্ট তুমি এখানে বি অ্যান্টিজেনও পাচ্ছ না। তার মানে এখানে যে জিনগুলো আছে এগুলো হচ্ছে নন ফাংশনাল, তার মানে মিউটেশন করতে পারে। কি হইতে পারে? মিউটেশন ঘটে জিনের ফাংশন চেঞ্জ হয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই এখানে তোমার এই যে এইচ অ্যান্টিজেনটা দেখতেছো, এটার কোনো কনভার্সন হচ্ছে না, এটা অ্যান্টিজেনও কনভার্ট হচ্ছে না, এটা বি অ্যান্টিজেনও কনভার্ট হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা বলে থাকি ওতে কোনো অ্যান্টিজেন নাই। অ্যাকচুয়ালি অ্যান্টিজেন নেই বলতে আমরা কি বলি, ওতে এ আর বি অ্যান্টিজেন নাই, বাট একটা অ্যান্টিজেন তো থাকে, সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। বুঝা গেছে কেন আমি বারবার বলি এইচ অ্যান্টিজেন আছে? আচ্ছা, এই পুরা ঘটনাটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মেকানিজম। এই পুরা ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি মেকানিজম। এভাবে অ্যাকচুয়ালি আমাদের এবিও ব্লাড গ্রুপের সিস্টেমটা করা হয়েছে। কিসের উপর বেসিস করে? এ বি অ্যান্টিজেনের উপর বেস করে। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেকানিজম। তার মানে এখানে যে অ্যান্টিজেনগুলো দেখতেছ, এগুলো কি প্রোটিন নাকি কার্বোহাইড্রেট? তোমাদের কাছে আমি প্রশ্ন করলাম, কমেন্টে বলো এখানে যে অ্যান্টিজেনগুলো দেখতেছ, এবিও ব্লাড গ্রুপে যে অ্যান্টিজেনগুলো দেখতেছ, এগুলো হচ্ছে প্রোটিন নাকি কার্বোহাইড্রেট? কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের সামনেই লেখা আছে, তোমাদের সামনেই লেখা আছে এগুলো অ্যান্টিজেন নাকি প্রোটিন। এগুলো কিন্তু প্রোটিন না, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। ফুকোস, অলিগোস্যাকারাইড, নাগা, ফুকোস, অলিগোস্যাকারাইড, গ্যালাক্টোজ, এগুলো কি প্রোটিন নাকি? এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। তার মানে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে যে অ্যান্টিজেনগুলো থাকে এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, নট প্রোটিন। দেখাই দিলাম প্রোটিন না কিভাবে, এগুলো ব্যাখ্যা করে দেখাই দিলাম। তার মানে তোমরা বুঝে গেলা যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে করাইছে, কিসের উপর বেসিস করে? অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এ বি অ্যান্টিজেন, ও অ্যান্টিজেন, যেখানে আমরা একটা এইচ অ্যান্টিজেন দেখছিলাম, যেটা পরবর্তীতে অ্যান্টিজেনে কনভার্ট হয়েছে, পরবর্তীতে বি অ্যান্টিজেনে কনভার্ট হয়েছে। এই মেকানিজম তো বুঝছো। এই মেকানিজম বললে এবার আসো আমরা একটা বইয়ের পড়ায় ফিরে যাই। বইয়ে যেগুলো ছিল না, তো আমরা এখন কিসে চলে যেতে পারি? বইয়ের পড়ায় চলে যেতে পারি। তো বইয়ে তোমরা কি দেখবা বা কি আছে যে এই এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন থাকে, বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে বি অ্যান্টিজেন থাকে, তারপর এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ আর বি দুই অ্যান্টিজেনটাই থাকে, এবং ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকে না। কোনো অ্যান্টিজেন না বলতে অ্যাকচুয়ালি এ আর বি অ্যান্টিজেন থাকে না। কিন্তু তোমরা জানো যে অ্যান্টিজেন, যেখানে অ্যান্টিজেন যখন বলবো এখানে অ্যান্টিবডি কথাটা অটোমেটিক চলে আসে। অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কথাটা তোমরা কিন্তু ভালো করে পড়ছো ইমিউন সিস্টেম চ্যাপ্টারে, মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থাতে তোমরা অ্যান্টিবডি ওয়ার্ড মানে টপিকটা ভালো করে ওখানে পড়ছো। অ্যান্টিবডি হচ্ছে কিসের বিরুদ্ধে কাজ করে? সবসময় অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। এখন কত হচ্ছে অ্যান্টিবডি, সব অ্যান্টিবডি কিন্তু সব অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে না। একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, যেমন সমজাতীয় হইতে হবে। সমজাতীয় অ্যান্টিবডি সমজাতীয় অ্যান্টিজেনের সাথে কাজ করে, কিন্তু এমন না যে বিপরীতধর্মী একটা অ্যান্টিবডি একটা আরেকটা বিপরীতধর্মী অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে বলছে, এরকম না। সমজাতীয় অ্যান্টিবডি সমজাতীয় অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। তো তোমরা যখন আমি তোমাদেরকে বলবো অ্যান্টিবডি কোথায় থাকে, তখন তোমাদের আনসারটা কি হবে? কারণ এটা হচ্ছে বেসিক জিনিস। অ্যান্টিবডি কোথায় থাকে? আনসার হচ্ছে অ্যান্টিবডি থাকে প্লাজমাতে, মানে রক্তরসে। অ্যান্টিবডি কোথায় থাকে? এগুলো আমি মুছে দিই। অ্যান্টিবডি কোথায় থাকে? রক্তরসে, তাই না? এটা হচ্ছে ব্লাড গ্রুপ, ঠিক আছে? এটা হচ্ছে ব্লাড গ্রুপ, এটা হচ্ছে অ্যান্টিজেন, এখানে থাকবে অ্যান্টিবডি। এবার চিন্তা করো এ ব্লাড গ্রুপের কথা চিন্তা করো, একটু আগে পড়ছি এ ব্লাড গ্রুপে
কি থাকে, অ্যান্টিজেন থাকে। কথা হচ্ছে যে অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয়? অ্যান্টিজেন থাকে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে থাকে অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি থাকবে হচ্ছে রক্তরসে। তোমরা জানো রক্তরসে কি থাকে? অ্যান্টিবডি তৈরি হয়। প্লাজমা সেল কি করে? অ্যান্টিবডি তৈরি করে। আর অ্যান্টিবডিতে অ্যাকচুয়ালি থাকে কোথায়? অ্যান্টিবডিতে থাকে হচ্ছে রক্তরসে। বি কোষের প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে, আর অ্যান্টিবডিতে থাকে অ্যাকচুয়ালি রক্তরসে। খেয়াল করো, লোহিত রক্তকণিকায় থাকে অ্যান্টিজেন এ এবং রক্তরসে থাকবে অ্যান্টিবডি। খেয়াল করো, মনে রাখবা সবসময় অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যদি একই টাইপসের হয়ে যায় তাহলে এই দুটো একসাথে কাজ করে ফেলবে। ধরো একটা ব্লাড গ্রুপ হচ্ছে রক্ত হচ্ছে এ, এর অ্যান্টিজেন হচ্ছে এ। এখন এখানে অ্যান্টিবডি যদি এ হয় দুইটাই সেম হবে, কারণ এ আর এ সেম। দুইটা সেম টাইপসের যদি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি থেকে যায়, এই দুইটা একসাথে কোয়াগুলেশন হবে, এখানে একজনের অ্যাগ্লুটিনেশন হবে, জমাট বেঁধে যাবে। লোহিত রক্তকণিকা কি হয়ে যাবে? জমাট বেঁধে যাবে। এক কথায় ব্লাড নষ্ট হয়ে যাবে। এক কথায় কি হয়ে যাবে? ব্লাড নষ্ট হয়ে যাবে। তাই এখানকার ক্ষেত্রে আমরা এটাকে বলবো অ্যান্টি বি অথবা বি, স্মল বি লিখবা। তো এখানে যে অ্যান্টিবডিটা থাকবে এটা হবে স্মল বি, বা এটাকে বলে অ্যান্টি বি। স্মল বি কেন লিখছি? কারণ বড় হাতের বি লিখলে এটা অ্যান্টিজেন বোঝাবে, তাই স্মল বি লিখছি। এখানে কেন আমি স্মল এ দিই নাই? কারণ স্মল এ যদি আমি দিই দুইটা সেম টাইপস হয়ে যায়, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যখন সেম টাইপস হয়ে যায় তখন এই দুইটা একসাথে খাপ মিলিয়ে গিয়ে রিয়েকশন করে ফেলবে, রিয়েকশন করে লোহিত রক্তকণিকা জমাট বাঁধা দিবে, নষ্ট করে ফেলবে। দ্যাটস ওয়াই এখানে অ্যান্টিবডি এ লিখতেছি না, আমি অ্যান্টিবডি ছোট হাতে লিখবো বি। এবার আসো বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন থাকবে বি, আর এখানে অ্যান্টিবডি বি থাকবে না, ছোট হাতের বি হবে না, এখানে অ্যান্টিবডি হবে ছোট হাতের এ। কারণ ওই যে বললাম সেম টেক্সচার হয়ে গেলে তো আবার অ্যান্টিজেন অ্যান্টিবডি খাপ মিলে গিয়ে কি যাবে? লোহিত রক্তকণিকা জমাট বাঁধে দিবে, রক্ত নষ্ট করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এ বি। খেয়াল করো এ বি কেন নাম? কারণ অ্যান্টিজেন এও থাকে, অ্যান্টিজেন বিও থাকে, এবং এখানে অ্যাকচুয়ালি কোনো অ্যান্টিবডি থাকে না, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ও ব্লাড গ্রুপ, লাস্ট ওয়ান ইজ ও ব্লাড গ্রুপ। এইখানে তোমার অ্যান্টিজেন নেই, ওই যে কথা বলছি না অ্যান্টিজেন নেই, অ্যাকচুয়ালি অ্যান্টিজেন নেই বলতে এ আর বি অ্যান্টিজেন নেই আর কি। ঠিক আছে, এখানে অ্যান্টিজেন নেই, কিন্তু এখানে দুই ধরনের অ্যান্টিবডি আমরা পাবো, একটা হচ্ছে স্মল এ অ্যান্টি এ, আর একটা হচ্ছে অ্যান্টি বি। অ্যান্টি মানে হচ্ছে অ্যান্টিবডি বোঝাচ্ছে, অ্যান্টি এ অ্যান্টি বি, এটা তোমরা জানো। সেটা হচ্ছে ব্লাড গ্রুপের এ অ্যান্টিজেন অ্যান্টিবডি বি, বি অ্যান্টিজেন অ্যান্টিবডি এ বি, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন, কোনো অ্যান্টিবডি নাই। ও এক্ষেত্রে অ্যান্টিজেন নেই, এ বি, আর অ্যান্টিবডি হচ্ছে এ বি। এবার তোমরা বলো যে এখানে কে কাকে দিতে পারবে, এটা একটা ফ্যাক্ট। এখানে কে কাকে রক্ত দিতে পারবে, এটা একটা ফ্যাক্ট। তো মনে রাখবা রক্ত দেওয়ার সময় একটা কথাই তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে রক্ত দিচ্ছে তার অ্যান্টিজেনের সাথে যে রক্ত নিচ্ছে তার অ্যান্টিবডি মিলাইতে হবে। তার মানে সবসময় তোমরা এই ওয়ার্ডটা মনে রাখবা, দাতা মানে যে রক্ত দিচ্ছে দাতার অ্যান্টিজেনের সাথে গ্রহীতার অ্যান্টিবডি মিলাবা। তো খেয়াল করবা যে রক্ত দিবে তার অ্যান্টিজেনটা আগে আমাদেরকে মাথায় রাখতে হবে, তারপর যে রক্ত নিচ্ছে তার বডিতে রক্তরসে কি ধরনের অ্যান্টিবডি আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করো, প্রথম আসো এ কাকে দিতে পারবে? ধরো এ হচ্ছে এক্ষেত্রে দাতা, যাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ তারা হচ্ছে এখন দাতা। ধরো এ যদি দাতা হয়, আমি বললাম কি দাতার অ্যান্টিজেন মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করো এই দাতার অ্যান্টিজেন হচ্ছে এ। খেয়াল করো যে গ্রহণ করতেছে তার অ্যান্টিবডির কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, গ্রহীতার অ্যান্টিবডি। খেয়াল করো গ্রহীতার অ্যান্টিবডি কিন্তু এ হইতে পারবে না, কারণ আমি একটু আগে বলছি যদি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি সেম হয় তাহলে এই দুইটা একসাথে যুক্ত হয়ে ব্লাড কোয়াগুলেশন করে ফেলবে, ব্লাডকে জমাট বেঁধে দিবে। অ্যাজ এ রেজাল্ট ব্লাড নষ্ট হবে, রোগীর ক্ষতি হবে, যে রক্ত নিচ্ছে তার ক্ষতি হবে, যে দিচ্ছে তার তো ক্ষতি হবে না, যে রক্ত নিচ্ছে তার ক্ষতি হবে। তার মানে খেয়াল করতে হবে যেহেতু এ ব্লাড গ্রুপ রক্ত দিচ্ছে তাহলে তার অ্যান্টিজেন এ, আর গ্রহীতা রক্ত নিচ্ছে গ্রহীতার অ্যান্টিবডি খেয়াল করতে হবে। এবার খেয়াল করো ধরো এ বি কে দিচ্ছে, তাহলে এ হচ্ছে দাতার অ্যান্টিজেন এ, আর বি হচ্ছে গ্রহীতার অ্যান্টিজেন খেয়াল করবে না, গ্রহীতার অ্যান্টিবডি খেয়াল করবা। গ্রহীতার অ্যান্টিবডি দেখো, গ্রহীতার অ্যান্টিবডি হচ্ছে এ, আর দাতার অ্যান্টিজেন হচ্ছে সেম হয়ে গেল না?
সিমিলার হয়ে গেল না, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি মিলে গেল না। তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি মিলে গেলে আমি কি বলছি, দুইটা একসাথে যুক্ত হবে, যুক্ত হয়ে খাপে খাপে মিলে যাবে, খাপে খাপে মিলে গিয়ে অ্যাজ আ রেজাল্ট লোহিত রক্তকণিকা জমাট বাঁধে দিবে, নষ্ট করে ফেলবে, গ্রহিতার ক্ষতি হবে। তার মানে এ ব্লাড গ্রুপের রক্ত চাইলে বি ব্লাড গ্রুপকে দিতে পারবে না, এ বি কে কি করতে পারবে না, দিতে পারবে না। আচ্ছা এ বি কে বাদ দাও, এবার এ বি কে দিতে পারবে কিনা দেখো, এ বি কে দিতে পারবে কিনা দেখো। খেয়াল, আমি একটা দেখে দিব, বাকিগুলো তুমি পারবা, খেয়াল করো। এর অ্যান্টিজেন এ, মনে একবার দাতা তো অ্যান্টিজেন এ, এখানে গ্রহিত হচ্ছে কে, এ বি, গ্রহিতার অ্যান্টিবডি, খেয়াল করো গ্রহিতাতে কোনো অ্যান্টিবডি নাই, আর এর অ্যান্টিজেন হচ্ছে এ। অ্যান্টিবডি না থাকলে তো ইজিলি কি করা যায়, রক্ত দেওয়া যায়, কারণ অ্যান্টিবডি না থাকলে অ্যান্টিজেন কার সাথে যুক্ত হবে, তার মানে এ ব্লাড গ্রুপ ইজিলি এ বি কে দিতে পারবে, কারণ এ বিতে কোনো অ্যান্টিবডি, রক্তরসে কোনো অ্যান্টিবডি নাই, দ্যাটস ওয়াই এ বি কে দিতে পারবে, এ বি ইজিলি নিতে পারবে কারণ অ্যান্টিবডি নেই, কোনো রিস্ক নেই। এ ওকে দিতে পারবে কিনা, এ যেহেতু ওকে দিতে চাচ্ছে, এর অ্যান্টিজেন খেয়াল করো, দাতার অ্যান্টিজেন, এর অ্যান্টিজেন হচ্ছে এ, ও এর অ্যান্টিবডি খেয়াল করতে হবে, ও এর অ্যান্টিবডি হচ্ছে এ বি, গ্রহিতার অ্যান্টিবডি। খেয়াল করো এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে তো মিলে গেল, তাহলে তো কি হয়ে গেল, অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলে গেল, এ মিলে গেল। তাহলে এক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাবে, তাহলে সমস্যা, গ্রহিতার সমস্যা হবে, তার মানে এ চাইলে ওকে দিতে পারবে না। এভাবে অ্যাকচুয়ালি তুমি ডেটা নির্ণয় করতে পারবা কে কাকে রক্ত দিতে পারবে। দেখা যাচ্ছে কে এ অনলি শুধুমাত্র এ কে দিতে পারবে, এ বি কে দিতে পারতেছে না, এ বি কে দিতে পারতেছে, এ ওকে দিতে পারতেছে না, আবার এ চাইলে একে দিতে পারে। এই জন্য আমরা যখন রক্ত খুঁজি তখন সেম ব্লাড গ্রুপ দাঁড়িয়ে খুঁজি, একে দিতে পারবে, একে দিতে পারবে। হিসাব করে দেখো কেন দিতে পারবে, কারণ দেখো এ যদি একে দিতে চায়, এর অ্যান্টিজেন এ আর এর অ্যান্টিবডি বি, দুইটা কিন্তু সেম না, দ্যাটস ওয়াই একে দিতে পারবে, সেম ব্লাড গ্রুপ দাঁড়িয়ে ব্যক্তিকে দিতে পারবে। এবার তুমি কাউন্ট করতে পারবে বি কাকে দিতে পারবে, কার থেকে নিতে পারবে, এ বি কার থেকে নিতে পারবে, কাকে দিতে পারবে, ও কার থেকে নিতে পারবে, কাকে দিতে পারবে। তো দেখবা এক্ষেত্রে এ বি হচ্ছে সবচেয়ে মানে লাকি পারসন, অ্যাকচুয়ালি এ বি সবার থেকে নিতে পারবে, এ থেকেও নিতে পারবে, বি থেকেও নিতে পারবে, ও থেকেও রক্ত নিতে পারবে। খেয়াল করো কেন নিতে পারবে, এটা তুমি মেকানিজম দেখলে বুঝবা, কারণ আমি তো একটু আগেই বলেছি, এইভাবে ফলো করলে বুঝবা, যেটা 9-10 পড়ছো, দেখবা এ বি সবার থেকে নিতে পারবে। তাহলে এ বিকে আমরা বলবো ইউনিভার্সাল অ্যাকসেপ্টর, কারণ হচ্ছে সে সবার থেকে নিতে পারতেছে, ইউনিভার্সাল অ্যাকসেপ্টর, সবার থেকে নিতে পারতেছে। কিন্তু বেচারা হচ্ছে ও, এমনি তো ব্লাড গ্রুপ হচ্ছে রেয়ার ব্লাড গ্রুপ। তো খেয়াল করো ও ব্লাড গ্রুপ যারা, তারা শুধুমাত্র ও থেকে নিতে পারতেছে, কিন্তু এরা অ্যাকচুয়ালি কারো থেকে তেমন নিতে পারতেছে না। আবার এরা চাইলে ও ব্লাড গ্রুপ চাইলে সবাইকে দিতে পারবে, ও এ কে দিতে পারবে, ও বি কে দিতে পারবে, ও এ বি কে দিতে পারবে, কারণ হচ্ছে ও এর কোনো অ্যান্টিজেন নাই। তো অ্যান্টিজেন না থাকলে তো কোনো রিস্ক নাই, ও ইজিলি সবাইকে দিতে পারবে। এজন্য আমরা ওকে বলতে পারি ইউনিভার্সাল ডোনার, আর এ বি কে বলতে পারি ইউনিভার্সাল অ্যাকসেপ্টর। ও সবাইকে দিতে পারবে আর এ বি সবার থেকে নিতে পারবে। কারণটা তোমরা বুঝতেছই, এর অ্যান্টিবডি নাই আর এর হচ্ছে অ্যান্টিজেন নাই। এর অ্যান্টিজেন না থাকাতে এ ইজিলি অন্য কাউকে দিয়ে ফেলতে পারবে, আর এর অ্যান্টিবডি না থাকাতে এ ইজিলি অন্য কাউ থেকে নিয়ে ফেলতে পারবে। বাট এ বি শুধুমাত্র এ বিকেই দিতে পারবে, আর কাউকে দিতে পারবে না। বলতে পারে এ বি হচ্ছে স্বার্থপর আর ও হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, ঠিক আছে? এ বি হচ্ছে কি স্বার্থপর বা মির্জাফর যেটাই বলো, আর ও হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। আচ্ছা যাই হোক, এখন এটা তোমরা ক্লাস 9-10 পড়ছো, এখানে অ্যাকচুয়ালি বোঝার কিছু নাই, যেটা বোঝা সেটা আমি আগেই বুঝাই দিছি। অ্যাকচুয়ালি এ অ্যান্টিজেন কি, বি অ্যান্টিজেন কি, ও অ্যান্টিজেন কি, এগুলো তুমি ক্লাস 9-10 পড়ছো। তো এখানে এগুলো হচ্ছে সেম জিনিস। আচ্ছা এটা তো বুঝছো। এবার খেয়াল করো, আমি ভাই একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু জেনেটিক্সের এখানে খেলাটা বুঝাই নিই। আমি বুঝানি, আমার কিন্তু এই জেনেটিক্সের খেলাটা তোমার ওখানেই বোঝানো উচিত ছিল, যখন আমি এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেনে এইচ অ্যান্টিজেন কীভাবে এ অ্যান্টিজেনে কনভার্ট হচ্ছে ওখানে বোঝানো উচিত ছিল। সমস্যা নাই, আমি কিন্তু বুঝে দিচ্ছি। এখানে একটা জেনেটিক্সের খেলা আছে, তার মানে ব্লাড গ্রুপের সাথেও কি আছে, জেনেটিক্সের খেলা আছে। সেটা হচ্ছে তুমি এই ব্লাড গ্রুপের কথাই চিন্তা করো। খেয়াল করো, আমি আবার একটা হচ্ছে কিছু কারণে আমি ভুলে জিনিসটা মুছে দিছি। খেয়াল করো, আমরা একটা এ ব্লাড গ্রুপ আঁকি। আবার
এখন বুঝাচ্ছি না, এখন জাস্ট একে বলতেছি। হ্যাঁ, খেয়াল করো আমাদের অ্যান্টিজেন কি ছিল? অ্যান্টিজেন ছিল এদিকে একটা অলিগোস্যাকারাইড ছিল, এদিকে একটা ফুকোজ ছিল, এদিকে একটা নাগা ছিল। এটাই হচ্ছে আমাদের অ্যান্টিজেন, ঠিক আছে? এবং খেয়াল করো এখানে যে নাগাটা আসছিল অ্যাকচুয়ালি এখানকার জিনের দ্বারা, তাই না? এই জায়গায় একটা জিন আছে, এগুলো আমি কি আর বুঝাইতে হচ্ছে? কখন তো বুঝাইছিলাম। এই জায়গায় একটা জিন আছে, এই জায়গায় একটা জিন আছে, এখানকার জিনের কারণে অ্যাকচুয়ালি নাগাটা এখানে ট্রান্সফার হয়েছে। অ্যানাসিটার গ্যালাক্টোসামিন এখানে ট্রান্সফার হয়েছে নাগা, এখানকার জিনের কারণে। এবার তুমি একটু এভাবে চিন্তা করো, এখানে যে এটা আসে পিতা থেকে, এটা হচ্ছে মাথা থেকে। ধরো পিতার এই জিনটা, যে জিনটা দেখতেছ, এটাই মূলত নাগা এনজাইমটা প্রোডাকশনের জন্য দায়ী, নাগা ট্রান্সফারেন্সটা প্রোডাকশনের জন্য দায়ী এই জিনটা। এই জিনটা হচ্ছে ফাংশনাল, কিন্তু ধরো এই জিনটা ফাংশনাল না, এই জিনটাই অ্যাকচুয়ালি নাগাকে কি করছে? ট্রান্সফার করছে। এই জিনটা ট্রান্সফার করে। তার মানে এখানে যে একটা পিতা এবং মাতা দেখতেছ, যে দুইটা জিন দেখতেছ, এখান থেকে দুইটা জিনই যে অ্যাক্টিভ থাকতে হবে এমন কোনো কথা না, দুইটা জিনই যে নাগা প্রোডাকশন করতে হবে এমন না। ধরো এই জিনটাই মূলত পিতা থেকে যেটা আসছে, এই জিনটাই মূলত নাগাকে ট্রান্সফার করছে, কিন্তু এই জিনটা এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ ছিল। তার মানে আমরা ব্লাড গ্রুপের জিনকে আমরা আই দিয়ে প্রকাশ করব। আমরা ব্লাড গ্রুপের জিনকে জেনেরিক্স না, আমরা ব্লাড গ্রুপের জিনকে আই দিয়ে প্রকাশ করব। আই দিয়ে ব্লাড গ্রুপের জিনকে প্রকাশ করে। এই ক্ষেত্রে যেহেতু এটা এ ব্লাড গ্রুপ, মানে এটা হচ্ছে অ্যান্টিজেন, তাহলে এটাকে আমরা আই এ বলবো। তার মানে এখানে যে জিনটা দেখতেছো এটাই হচ্ছে আই এ। এখন খেয়াল করো ভাইয়া, আমি বলছি কি এই জিনটাই নাগা প্রোডাকশন করছে, যার কারণে নাগা এখানে যাইতে পারছে। এই জিনটা আমি বলছি, এই জিনটা না। তার মানে এই জিনটা হচ্ছে প্রকট, এই জিনটা হচ্ছে প্রচ্ছন্ন। তার মানে প্রকট যদি আই হয়, প্রচ্ছন্ন হবে স্মল আই। তার মানে ধরে নাও এখানে যে জিনটা দেখতেছ, এটাও প্রকট, এটাও প্রকট। খেয়াল করো এখানে যে জিনটা দেখতেছ এটাও প্রকট, এখানে যে জিনটা এটাও প্রকট, মানে দুটাই হচ্ছে আই এ, মানে দুটাই কিন্তু নাগা প্রোডাকশনের জন্য দায়ী, মানে দুইটাই অ্যাক্টিভ। তাহলে তোমার যাদের ব্লাড গ্রুপ এ তাদের ফিনোটাইপ হবে আই এ, যাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ তাদের ফিনোটাইপ হবে আই এ। এখানে দুটাই অ্যাক্টিভ, একটা বৈশিষ্ট্যের জন্য তো দুইটা জিন দায়ী। তাহলে এই জিনটাও নাগা প্রোডাকশন করতে পারতেছে, এই জিনটাও নাগা প্রোডাকশনের জন্য দায়ী। দ্যাটস মাই দুইটাই প্রকট, দ্যাটস আই এ। কিন্তু দুটাকেই যে প্রকট থাকতে হবে এমন কোনো কথা নেই, দুইটার মধ্যে যে কোনো একটা প্রকট থাকলেও চলবে। মানে বুঝাতে যাচ্ছি, ধরো এই জিনটা প্রকট আর এই জিনটা প্রচ্ছন্ন, মানে ছোট হাতের আই, তবুও কিন্তু ব্লাড গ্রুপ এ হবে। তার মানে এখানে তোমার আরেকটা কি সম্ভব? জিনোটাইপ সম্ভব আই এ। তাহলে এ ব্লাড গ্রুপের জিনোটাইপ কি? বোথ আই এ অথবা আই এ। তার মানে বুঝাতে চাচ্ছি দুটাকে যে প্রকট হইতে হবে এমন কোনো কথা নেই। একটা প্রকট থাকলেও অ্যান্টিজেন তৈরি হবে, দুইটা প্রকট থাকলেও অ্যান্টিজেন তৈরি হবে। দ্যাটস ওয়াই এ ব্লাড গ্রুপের জিনোটাইপ হচ্ছে এটা। এবার আসো বি ব্লাড গ্রুপের জিনোটাইপ সিমিলারলি এরকম হবে। যেমন বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এখানে কি আসবে? গ্যালাক্টোজ আসবে। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এখানে কি আসবে? গ্যালাক্টোজ আসবে। তো এখানে যে জিনটা থাকবে, ধরো এটাও প্রকট আইবি, এটাও প্রকট, তাইলে কি হবে? গ্যালাক্টোজ প্রোডাকশন হবে, এখানে ট্রান্সফার করে দিবে। অথবা যে কোনো একটা প্রকট থাকলেও চলবে। মানে ধরো এইটা প্রকট, এটা প্রচ্ছন্ন, মানে ছোট হাতের আই, এটা হইলো বি অ্যান্টিজেন তৈরি হবে। তার মানে বি ব্লাড গ্রুপের দুই ধরনের পাওয়া, একটা হচ্ছে হোমোজাইগাস, একটা হচ্ছে হেটেরোজাইগাস। সেম, এটা হচ্ছে বি ব্লাড গ্রুপ। এবার আসো এবি ব্লাড গ্রুপ। ভাই এবি ব্লাড গ্রুপে তো ভাই এ অ্যান্টিজেনও থাকে, বি অ্যান্টিজেনও থাকে। তার মানে এখানে আমার আরেকটা অ্যান্টিজেন আঁকতে হবে, এখানে থাকবে ফুকোস, আরেকটা অ্যান্টিজেন রাখতে হবে। তার মানে এখানে আমার নাগাও দিতে হবে, এখানে আবার কি দিতে হবে? এগুলো এখন তো সবাই বুঝতেছে, কারণ শুরুতে এগুলা বলে ফেলছি। এখানে অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেন আছে। খেয়াল করো এই জিনটা অ্যান্টিজেন প্রোডাকশনের জন্য দায়ী, দ্যাটস ওয়াই এটাকে আমরা আই এ লিখবো। আর এই জিনটা
বি অ্যান্টিজেন প্রোডাকশনের জন্য, দ্যাটস ওয়াই এটাকে আমরা আইবি লিখবো। তাহলে এবি ব্লাড গ্রুপ যারা, তাদের জিনোটাইপ হবে IA এবং IB, কারণ এ অ্যান্টিজেন প্রোডাকশনের জন্য দায়ী জিনও আছে, বি অ্যান্টিজেন প্রোডাকশনের জন্য দায়ী জিনও আছে, এবং দুটাই হচ্ছে কোডমিনেন্ট জিন, সমপ্রকটতা। তোমরা জেনেটিক্স আমি যখন পড়েছি তখন সমপ্রকটতার এক্সাম্পলে কিন্তু আমি এগুলো পড়াইছিলাম। যারা পড়ছো তারা এগুলো ধরতে জানতেছ, যারা পড়ো নাই তারা হয়তো এখন শিখতেছ, যারা পড়ছো তারা আগেই শিখে ফেলছো। ওকে, এবি। ও ব্লাড গ্রুপ কখন হবে? ও ব্লাড গ্রুপের জিনোটাইপ কই হবে? ও ব্লাড গ্রুপের, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হয়? ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন তৈরি হয় না, কোনো বি অ্যান্টিজেন তৈরি হয় না, যেটা থাকে সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। তার মানে এখানে আমি জিটাও মুছে ফেলবো, এখানে আমি নাগাটাও মুছে ফেলবো, কারণ এখানে শুধুমাত্র যেটা থাকে সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন, এটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। তা কেন থাকে? কারণ হচ্ছে এখানকার জিনগুলো মিউটেশনের কারণে প্রচ্ছন্ন হয়ে যায়। মানে এখান থেকে কোনো জিন, যেখান থেকে কোনো অ্যান্টিজেন তৈরি হয় না, এখান থেকেও কোনো বি অ্যান্টিজেন তৈরি হয় না। তার মানে এখানে যে জিনগুলো দেখতো সেগুলো হচ্ছে প্রচ্ছন্ন অবস্থায় আছে বিদায় এখান থেকে অ্যান্টিজেনও তৈরি হচ্ছে না, এখান থেকে বি অ্যান্টিজেনও তৈরি হচ্ছে না। তাই একমাত্র ও ব্লাড গ্রুপ তখনই হবে যখন দুইটাই প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, দুইটাই ছোট হাতের আই থাকবে। এই জন্য ও ব্লাড গ্রুপের জিনোটাইপ হচ্ছে ছোট হাতের আই, কারণ এখানে অ্যান্টিজেন তৈরি হয় না, বি অ্যান্টিজেনও তৈরি হয় না। তাহলে জিনোটাইপ বুঝছো, জিনোটাইপ বললে তুমি ক্রস করতে পারবা, জিনোটাইপ বুঝলে তুমি কি করতে পারবা? ক্রস করতে পারবা। আর ক্রস করার কারণে তুমি দেখাইতে পারবা মেন্ডেলীয় জিনিসগুলো তুমি ব্লাড গ্রুপে। যেমন আমি যদি বলি তুমি একটা বিশুদ্ধ ব্লাড গ্রুপধারী ব্যক্তির সাথে তুমি একটি বিশুদ্ধ ও ব্লাড গ্রুপের রক্তের ক্রস করালে তার সন্তানগুলার ব্লাড গ্রুপ কোনটা হওয়ার সম্ভাবনা কত %? তাহলে তুমি কি নিলা? একটা বিশুদ্ধ হইলে তোমাকে এরকম দিতে হবে, খেয়াল করো, বিশুদ্ধ হইলে তোমাকে দুইটাই বড় হাতের আই নিতে হবে। আর যদি বিশুদ্ধ না বলে শঙ্কর বলে তখন তুমি এটা নিবা, এটা হচ্ছে শঙ্কর আর এটা হচ্ছে বিশুদ্ধ। তার মানে তোমাকে যদি বিশুদ্ধ এ ব্লাড গ্রুপ দিয়ে রক্ত নিতে বলে তখন তুমি এটা নিবা, যদি শঙ্কর বলে তাহলে এটা নিবা। আর যদি বিশুদ্ধ বি ব্লাড গ্রুপ নিতে বলে তাহলে এটা নিবা, আর যদি শঙ্কর বলে তাহলে এটা নিবা। আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র এটাই সম্ভব। আর এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে both IA and IB ক্রস করাইতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি করাইতে পারবে। তাও আমি একটা দেখাই দিচ্ছি, ধরো তোমাকে বলা হয়েছে যে একজন বিশুদ্ধ এ ব্লাড গ্রুপের রক্তের ব্যক্তির সাথে বিশুদ্ধ এ ব্লাড গ্রুপধারী ব্যক্তির সাথে বিশুদ্ধ ও ব্লাড গ্রুপধারী ব্যক্তির পুরুষের সাথে একজন বিশুদ্ধ ও ব্লাড গ্রুপের মহিলা ক্রস করা, তাহলে এটা হচ্ছে মহিলা। তো এতে জিনোটাইপ লিখতে পারবে না, জিনোটাইপ খেয়াল করো। বিশুদ্ধ হইলে কি বলছি? বোথ IA, মানে দুইটাই এরকম হবে, বিশুদ্ধ হইলে দুইটাই এরকম হবে। আর এখানে ও ব্লাড গ্রুপে হচ্ছে বিশুদ্ধ। এবার এখান থেকে গ্যামেট তৈরি হবে, মানে কি হবে? মিউসিস সেল ডিভিশন হবে। আর তোমরা জানো মিউসিস সেল ডিভিশনের সময় তোমার জিনগুলো, ক্রোমোজোমগুলো ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাহলে এখানে মিউসিস সেল ডিভিশন হলে এখানে একটা গ্যামেট তৈরি হবে, এটা এখানে প্রবেশ করবে, এখানে একটা গ্যামেট তৈরি হবে, দুইটা আলাদা হয়ে যাবে। এখানে একটা গ্যামেট, এখানে একটা গ্যামেট। এবার তোমরা চেকার বোর্ড দিয়ে ক্রস করাইতে পারবা, ক্রস করাই দেখতে পারবা অ্যাকচুয়ালি কী তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি যখন F1 জেনারেশন পাবো, F1 জনু পাবো, IA, তাহলে এখানে পাচ্ছি IA, ও সবগুলোই দেখতেছি তোমার এরকম IA, ওরে ভাই সবগুলোই দেখতেছি এ ব্লাড গ্রুপধারী, সবগুলাই হচ্ছে কি এ ব্লাড গ্রুপধারী। এটাও এ ব্লাড গ্রুপধারী। কেন ভাইয়া? কারণ এখানে প্রকট জিন IA আছে, প্রচ্ছন্নটা তো প্রকাশ পাবে না, প্রকটটাই প্রকাশ পাবে। তাহলে এটা এ ব্লাড গ্রুপধারী, এটাও এ ব্লাড গ্রুপের। তার মানে সবগুলো বাচ্চা, মানে এখানে বাচ্চা হওয়ার সম্ভাবনা এ ব্লাড গ্রুপের বাচ্চা হবে, এটা নিশ্চিত। যে বাচ্চাটা হবে সেটা এ ব্লাড গ্রুপ হবে, এটা নিশ্চিত, বুঝছো? এবং বাচ্চাগুলো কিন্তু শঙ্কর হবে, বিশুদ্ধ হবে না। কারণ দেখতেছো না
একটা বড় হাতের একটা ছোট হাতের, তাহলে সংকর হবে, বিশুদ্ধ না। তার মানে এখানে 100% নিশ্চিত থাকো, তখন বাচ্চার ব্লাড গ্রুপ হবে এ। তাহলে তোমাকে যদি বলে এই ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা কত %, তো তুমি বললা এ ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা 100%, সবগুলোই এ ব্লাড গ্রুপ। তো এভাবে তোমাকে যেভাবে কোয়েশ্চেন করুক না কেন, তুমি তো জিনোটাইপ জানো, তুমি তো ক্রস করাইতে জানো, তুমি জিনোটাইপ জানো, তুমি ক্রস করাইতে জানো, তুমি আনসারও করতে পারবা। বুঝা গেছে? তো এটাই হচ্ছে এখানে মেন্ডেলের খেলা। এখানে তুমি রক্তের ব্লাড গ্রুপের সাথে মেন্ডেলকে কি করতে পারো, রিলেট করতে পারো, যেটা আমি করাইছি তুমিও করাইতে পারবা। ভাই ব্লাড গ্রুপ পজিটিভ নেগেটিভের ব্যাপারটা তো ভাইয়া কেন হয় ভাই, এটা এবিওতে না, আমরা কিন্তু এবিও ব্লাড গ্রুপ পড়তেছি। তোমাকে আরেকটা ব্লাড গ্রুপ সিস্টেম পড়তে হবে, সেটা হচ্ছে RH ব্লাড গ্রুপ সিস্টেম। যখন তুমি RH ব্লাড গ্রুপ সিস্টেমে যাবা, তখনই এখানে পজিটিভ নেগেটিভ আসবে। এটা নিয়েও আমি একটা ডিটেলস বলবো, কারণ RH নিয়ে হয়তো তোমার বই ওভাবে বলা নাই, তো আমি চেষ্টা করব আমার মতো করে বোঝানোর, মানে ডিটেলস বোঝানোর। এখানে তো দেখছো আমি কিভাবে বুঝাইলাম, তো আমি চেষ্টা করবো RHটাও ওভাবে বোঝানোর। এখন কতটুকু সময় হয়েছে ওইটা একটু দেখি, 12:22 বাজে। আচ্ছা, আমাদের কিন্তু এবিও ব্লাড গ্রুপটা শেষ। তোমরা এবিও ব্লাড গ্রুপটা পারবা, ক্রসগুলা করাইতে, আশা করি তোমরা সবাই ক্রসগুলা করাইতে পারবা, এতটুকু বিশ্বাস আমার আছে, কারণ জেনেটিক্সের শুরু থেকেই তোমরা ক্রস করে আসতেছো। সো এটা আহামরি তেমন কিছু না। এটা না পারলে ওগুলো কেমনে পারবা, ওগুলো পারবো মানে এটা পারবা। এবার আমাদের এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা শেষ। আমাদের যে নেক্সট ব্লাড গ্রুপ সিস্টেম সেটা হচ্ছে RH ব্লাড গ্রুপ সিস্টেম। তাহলে আমাদের এবিও ব্লাড গ্রুপের উপর একটা মাস্টার ক্লাস গেল। আমরা এখন RH এর উপর আরেকটা এরকম ক্লাস দিতে চাচ্ছি। আচ্ছা, খেয়াল করো, RH ব্লাড গ্রুপ সিস্টেম, RH ব্লাড গ্রুপ সিস্টেম এটা কি ভাই? আবার আমরা একটু আগে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম পড়লাম, এখন আরেকটা নতুন ব্লাড গ্রুপ সিস্টেম পড়বো, সেটা হচ্ছে RH ব্লাড গ্রুপ সিস্টেম। এখন RH ব্লাড গ্রুপ সিস্টেম অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে খেয়াল করো। এখানে RH কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে রেসার্স। RH কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি রেসার্স, মানে রেসার্স নামক একটা বানর আছে। রেসার্স নামক একটা কি ছিল, বানর আছে, যেটার ব্লাড, একটা ব্লাড আছে। রেসার্স বানরে কি থাকবে, ব্লাড থাকবে। তাহলে ধরো আমি এখানে একটা বানর নিলাম যার নাম হচ্ছে রেসার্স, একটা রেসার্স কি নিলাম, বানর নিলাম, ঠিক আছে। একটা রেসার্স বানরের ব্লাড নিলাম, কিছু ব্লাড কালেক্ট করলাম, কার, রেসার্স নামক একটা বানরের। তো এই ঘটনাটা 1940 সালে, কত সালে, 1940 সালে, ঠিক আছে। এমনি কার্ল লেনস্টেনার কত সালে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করছে, 1901 সালে। তারপর মানে 39 বছর পর 1940 সালে সেম কার্ল লেনস্টেনার আরেকজন সাইন্টিস্ট হচ্ছে উইনার, কার্ল লেনস্টেনার এবং আরেকজন সাইন্টিস্ট উইনার এই RH ব্লাড গ্রুপ সিস্টেমটা দেখাইছেন, ঠিক আছে। তারা কি করলেন, একটা রেসার্স বানরের ব্লাড নিলেন এবং রেসার্স বানরের ব্লাডগুলা তোমার একটা খরগোশে দিলেন। তাহলে এদিকে হচ্ছে আমাদের একটা র্যাবিট, র্যাবিট মানে তো বুঝো, র্যাবিট মানে হচ্ছে খরগোশ। তো তারা কি করলেন, এই রেসার্স বানরের ব্লাডকে তারা খরগোশের বডিতে কি করলেন, ট্রান্সফিউজ করলেন, প্রবেশ করাইলেন। তার মানে তারা রেসার্স বানরের যে ব্লাডগুলা, ওই ব্লাডগুলো তারা কোথায় দিলেন, কার বডিতে দিলেন, একটা র্যাবিটের, একটা খরগোশের বডিতে দিলেন। এবং খরগোশের বডিতে দেওয়ার পরে তোমরা জানো, যদি এই ব্লাডটা এখানে যায় এবং এখানে যদি কোনো ফরেন পার্টিকেল থাকে বডিতে, যদি কোনো ফরেন পার্টিকেল মানে বুঝো, যেমন জীবাণুর কথা আমরা বলি, যেমন জীবাণু কি আমার বডির কোনো অংশ না, আমার বডির অংশ বাদে বাইরে থেকে যা জিনিস আছে সব কিছুই আমার জন্য অ্যান্টিজেন। খেয়াল করবা, একটা কলমকে যদি আমি ভিতরে ঢুকাই দিই, কলমটা আমার জন্য অ্যান্টিজেন, কারণ কলম আমার বডির পার্ট না। আমার বডির পার্টের বাইরে যা কিছু বাইরে থেকে আসবে সেগুলোকে বলে অ্যান্টিজেন। তাহলে খেয়াল করো, রেসার্স বানরের ব্লাডে যদি এমন কিছু উপাদান থাকে যেটা খরগোশের ব্লাডে না পাওয়া যায়, তাহলে রেসার্স বানরের ব্লাডটা খরগোশের জন্য একটা অ্যান্টিজেন। খেয়াল করো, রেসার্স বানরের যে ব্লাডটা আছে, খেয়াল করো, এটা হচ্ছে রেসার্স বানরের ব্লাড, মানে এটা হচ্ছে রেসার্স বানরের লোহিত রক্তকণিকা RBC। খেয়াল করো, এটা হচ্ছে রেসার্স বানরের RBC। ধরো রেসার্স বানরের RBCতে এমন একটা কিছু পদার্থ আছে, ধরো এখানে এমন একটা পদার্থ আছে যেটা তোমার খরগোশের RBCতে নাই।
তার মানে এই জিনিসটা কিন্তু খরগোশের জন্য অ্যান্টিজেন, খরগোশের জন্য এই জিনিসটা অ্যান্টিজেন, কারণ এটা খরগোশের বডিতে নাই। তো একটা বহিরাগত জিনিস যখন তোমার বডিতে প্রবেশ করবে তখন ওই বহিরাগত জিনিসের বিরুদ্ধে তোমার বডির রক্তরসে বা তোমার বডির বি লিম্ফোসাইট বা প্লাজমা সেল একটা অ্যান্টিবডি তৈরি করবে যেটা রক্তরসে যাবে। তার মানে তোমার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হবে কার বিরুদ্ধে? ওই অ্যান্টিজেনটার বিরুদ্ধে। কোনো প্যাথোজেন যখন আমার বডিতে প্রবেশ করবে, কোনো জীবাণু, তখন ওইটার বিরুদ্ধে আমার বডি অ্যাকশন হিসেবে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এই অ্যান্টিজেন যেটা রেসাস বানরে আছে সেটা কিন্তু ধরে নাও খরগোশের বডিতে নাই, খরগোশের জন্য এটা অ্যান্টিজেন। এটা যখন খরগোশের বডিতে দেওয়া হবে ব্লাডটা, তখন খরগোশের বডিতে এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে। তার মানে এটার বিরুদ্ধে আমরা এখানে কি পাবো? খরগোশের বডিতে অ্যান্টিবডিটা পাবো। কোথায় পাবো? রক্তরসায়। তো সায়েন্টিস্টরা কি করলো? এটা আলাদা করে নিল খরগোশের বডি থেকে। এটাকে আমরা অ্যান্টিসিরামও বলতে পারি, সিরাম, ঠিক আছে, বা তুমি এটাকে কি বলতে পারো? অ্যান্টিবডি বলো। তুমি এটাকে কি বলো? অ্যান্টিবডি বলো। এটাকে কি করলেন? পৃথক করে নিলেন। পৃথক করে নিয়ে আবার এই সেম অ্যান্টিবডিটা বানরের শরীরে প্রবেশ করেছেন। কার? এই রেসাস বানরের শরীরে অ্যান্টিবডিটা প্রবেশ করেছেন। তার মানে এখানে যে র্যাবিটের বডিতে আমরা অ্যান্টিবডিটা পাইলাম, এই অ্যান্টিবডিটা বানরের বডিতে আবার পুনরায় প্রবেশ করেছেন। এখন বলো, বানরের বডিতে আর বিসিতে এই অ্যান্টিজেনটা আছে, যদি এই অ্যান্টিবডির সাথে এই অ্যান্টিজেনটা খাপ মিলাই যায়, খেয়াল করো এখানে কিন্তু আগেরটা টেকনিক হিসাব করো, এবিও ব্লাড গ্রুপের টেকনিকটা এখানে ফলো করো। এই যে অ্যান্টিবডিটা আমরা খরগোশের বডিতে পাইলাম, এই জিনিসটা আমি আবার বানরের বডিতে পাঠিয়ে দিচ্ছি। আর বানরের বডিতে এখানে একটা অ্যান্টিজেন আছে, এটা হচ্ছে বানরের বডি আর বিসিতে অ্যান্টিজেন। এখন এই অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডি যদি খাপ মিলা যায়, তাহলে আমরা বুঝবো এখানে যে অ্যান্টিজেনটা ছিল এটা র্যাবিটের বডিতে ছিল না। এখানে যে অ্যান্টিজেনটা ছিল এটা র্যাবিটের বডিতে ছিল না, বিধায় তো এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। আর এই অ্যান্টিবডি এই দ্বৈত রক্তকণিকাকে জমাট বাঁধাই ফেলছে। তার মানে বোঝাই যাচ্ছে যে অ্যাকচুয়ালি রেসাস বানরে এমন একটা দ্বৈত রক্তকণিকা, এমন একটা পদার্থ আছে যেটা খরগোশের বডিতে নাই, যেটা খরগোশের বডিতে নাই। তার মানে এই জিনিসটা খরগোশের জন্য একটা অ্যান্টিজেন। এখন কথা হচ্ছে তারা জানতে চাইছে মানুষের ক্ষেত্রে কি এরকম সম্ভব। তারা জানতে চাইছে যে খরগোশের জন্য যদি এটা বহিরাগত জিনিস হয়, রেসাস বানরে যেটা আছে এটা যদি বহিরাগত জিনিস হয়, তাহলে মানুষের ক্ষেত্রেও কি এটা বহিরাগত জিনিস হবে? তো এবার এই অ্যান্টিবডিটা কার বডিতে প্রবেশ করেছে? হিউম্যান। এবার এই অ্যান্টিবডিটা মানুষের শরীরে প্রবেশ করছে, সেম টু সেম রেজাল্ট দিছে। রেসাস বানরে যেরকম ব্লাডগুলা কোয়াগুলেট হয়ে গেছে, মানে লোহিত রক্তকণিকা যেরকম জমাট বেঁধে গেছে, ট্রান্সফিউজ নষ্ট হয়ে গেছে, মানুষের ক্ষেত্রে 85% মানুষের ক্ষেত্রে কি বলো? 85%, মানে অনেক মেজর, মানে বুঝতে হচ্ছে 85% হিউজ। 85% মানুষের রক্তকণিকা জমাট বেঁধে গেছে। এখান থেকে তুমি কি বুঝতে পারলা? তুমি চিন্তা করো, তুমি তাদের সময় তুমি চিন্তা করো, তুমি এটা নিয়ে গবেষণা করতেছো, তুমি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারতেছো? কারণ খেয়াল করো, রেসাস বানরের ক্ষেত্রে এটা কোয়াগুলেট হয়ে গেছে, মানুষের ক্ষেত্রে এটা সেম 85% মানুষের ক্ষেত্রে এটা কি দেখাইছে? সেম রেজাল্ট দেখাইছে, যেটা রেজাল্ট। তার মানে বোঝা যাচ্ছে রেসাস বানরের রক্তের লোহিত রক্তকণিকায় যেটা আছে সেটা মানুষের লোহিত রক্তকণিকাতেও আছে। দ্যাটস ওয়াই তো এটা রেসাস বানরের মতো রেজাল্ট শো করতেছে। রেসাস বানরে এটা কোয়াগুলেট হয়ে গেছে, মানুষের ক্ষেত্রেও এটা কোয়াগুলেট হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে লোহিত রক্তকণিকা। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? যে রেসাস বানরের লোহিত রক্তকণিকায় যে অ্যান্টিজেন আছে 85% মানুষের লোহিত রক্তকণিকায় ঠিক সেম অ্যান্টিজেন আছে। আর ওই অ্যান্টিজেনটাকে বলা হয় রেসাস অ্যান্টিজেন অর RH অ্যান্টিজেন। এখানে RH কথাটা কোত্থেকে আসছে? এই রেসাসের প্রথম দুইটা অক্ষর RH থেকে আসছে। এটাকেই বলা হয়, মানে এখানে যে অ্যান্টিজেনটা দেখতেছ এটাকেই বলা হয় RH অ্যান্টিজেন ভাইয়া, যেটা তোমার রেসাস বানরের লোহিত রক্তকণিকাতে আছে, হিউম্যানেরও আছে। এভাবে RH অ্যান্টিজেন কি হয়ে গেল? আবিষ্কার হয়ে গেল। এভাবে একটা নতুন ব্লাড গ্রুপ সিস্টেম কি হয়ে গেল? আবিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে RH অ্যান্টিজেন। তার মানে এতক্ষণ ধরে আমরা পড়ে আসছি এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন থাকে, বিতে বি, এ বিতে এ অ্যান্ড বি বোথ, অ্যান্ড ওতে কোনো অ্যান্টিজেন নাই, মানে এইচ অ্যান্টিজেন আছে, মানে এ বি নেই। কিন্তু এখানে আমরা একটা নতুন একটা সন্ধান পাইলাম যে 85% মানুষের ক্ষেত্রে
রেসাস বানানোর যে অ্যান্টিজেন লোহিত রক্তের যে অ্যান্টিজেনটা আছে এটা মানুষের ক্ষেত্রে আছে, বাকি 15% নাই। বাকি তাহলে 85% মানুষের ক্ষেত্রে তুমি RH অ্যান্টিজেন পাচ্ছ, বাকি 15% ক্ষেত্রে RH অ্যান্টিজেন নাই, রক্তে RH অ্যান্টিজেন নাই। এভাবে আমাদের একটা নতুন ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে RH ব্লাড গ্রুপ সিস্টেম। যাদের বডিতে RH অ্যান্টিজেন আছে তাদেরকে বলা হয় RH পজিটিভ অর পজিটিভ ব্লাড গ্রুপ। যাদের বডিতে RH অ্যান্টিজেন নাই তাদেরকে বলবো RH নেগেটিভ। তাহলে এটাকে আমরা বলতে পারি RH পজিটিভ, আর এটাকে আমরা বলতে পারি RH। এভাবেই তো আসছে, তাই না? মানুষের রক্তে লোহিত রক্তকণিকায় রেসাস বানানোর যে অ্যান্টিজেনটা আছে 85% মানুষের ক্ষেত্রে সেই অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে। তার মানে আমরা এই ব্লাড গ্রুপকে বলতে পারবো RH পজিটিভ, আর 15% ক্ষেত্রে নেগেটিভ পাওয়া যাচ্ছে, এটাকে বলবো আমরা RH নেগেটিভ। এখন কথা হচ্ছে, তার মানে আমরা বুঝে গেলাম যে RH অ্যান্টিজেনটা আছে আমাদের বডিতে 85% মানুষের ক্ষেত্রে আছে, বাকি 15। তার মানে মেজরিটি কি? মেজরিটি হচ্ছে বেশিরভাগ আমরা পুরা পৃথিবীতে বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ কিন্তু RH অ্যান্টিজেন থাকে লোহিত রক্তকণিকায়, আর বাকি 15% ক্ষেত্রে RH অ্যান্টিজেন থাকে না। তার মানে মেজরিটি হচ্ছে পজিটিভ, মাইনরিটি হচ্ছে নেগেটিভ। এই জন্য আমরা বলে থাকি যে পৃথিবীতে পজিটিভ রক্তের গ্রুপ সংখ্যা বেশি, নেগেটিভ রক্তের গ্রুপের সংখ্যা কম। প্রুফ হয়ে গেল 85% 15%। এখন কথা হচ্ছে RH অ্যান্টিজেনটা আমরা বুঝলাম, যেটা মানুষের লোহিত রক্তকণিকায় AB যেরকম অ্যান্টিজেন থাকে তেরকম RH অ্যান্টিজেনও থাকে। এখন কথা হচ্ছে RH অ্যান্টিজেনটা কি? যেরকম আমরা দেখলাম A অ্যান্টিজেন, যেরকম আমরা দেখলাম B অ্যান্টিজেন, একদম মলিকুল সহ দেখলাম কি কি মলিকুল থাকে। তো RH অ্যান্টিজেনটা তার অ্যাকচুয়ালি কি? তো আমি যদি একটু RH অ্যান্টিজেন নিয়ে তোমাকে একটু বলতে চাই, RH অ্যান্টিজেনটা নিয়ে যদি একটু বলতে চাই, খেয়াল করো এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে আমাদের RBC, এবং এটা হচ্ছে RBC এর ঝিল্লি মানে মেমব্রেন। তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন ABO ব্লাড গ্রুপে ABO অ্যান্টিজেন পড়ছি তখন কিন্তু আমরা দেখছিলাম ঝিল্লির সারফেসে কি থাকে? অ্যান্টিজেন থাকে। কিন্তু এখানে যদি আমি RH অ্যান্টিজেন শো করতে চাই, কিভাবে শো করাবো? সেটা হচ্ছে এখানে মনে রাখবা RH অ্যান্টিজেন RBC এর ঝিল্লির ভিতরে থাকে, সারফেসে না, ভিতরে থাকে। তার মানে কি বলতে পারি? ওই ক্ষেত্রে আমরা পড়ছি যে AB অ্যান্টিজেনগুলা ঝিল্লির উপরে থাকে, ঝিল্লির সারফেসে থাকে, কিন্তু আমরা RH অ্যান্টিজেন বলবো RBC এর ঝিল্লির ভিতরের দিকে থাকে। তার মানে আমি যদি একটা RH অ্যান্টিজেন তোমাকে শো করাতে চাই, আমি একটা RH অ্যান্টিজেন শো করাচ্ছি। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা RH অ্যান্টিজেন, যেটা দেখো যেটার এই অংশটা বাইরে আর এই অংশটা ভিতরে, ঝিল্লির ভিতরে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? RH অ্যান্টিজেন। এটাকে আমরা বলতে পারি RH অ্যান্টিজেন। এবং এটা ঝিল্লির উপরে থাকে না, এটা ঝিল্লির ভিতরের দিকে, দেখছো বেশিরভাগ অংশ ভিতরের দিকে থাকে। তা আমি মনে হয় একটু বাইরের দিকে বেশি দিয়ে দিছি, বেশিরভাগ অংশ কিন্তু ভিতরের দিকে থাকে। কিন্তু আমরা কিন্তু A অ্যান্টিজেন B অ্যান্টিজেনের ক্ষেত্রে এরকম কিছু দেখি নাই, ওটা কিছু উপরে ছিল। তো এগুলো কিন্তু একটু ভিতরে থাকবে, ঠিক আছে? আর এখানে লুপ কেন ক্রিয়েট করছি? অ্যাকচুয়ালি RH অ্যান্টিজেনটা কি? ওখানে পড়ছো AB অ্যান্টিজেন হচ্ছে কার্বোহাইড্রেট, আর মনে রাখো এইখানে RH অ্যান্টিজেনটা হচ্ছে ভাইয়া প্রোটিন। এইখানে RH অ্যান্টিজেন হচ্ছে ভাইয়া প্রোটিন। তার মানে ABO ব্লাড গ্রুপ সিস্টেমে A অ্যান্টিজেন B অ্যান্টিজেন O অ্যান্টিজেন H অ্যান্টিজেন এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, আর এখানে যে RH অ্যান্টিজেনটা দেখতেছো না, এগুলো হচ্ছে প্রোটিন, আর এগুলো হচ্ছে পলিপেপটাইড চেইন। আর প্রোটিন সবসময় ফোল্ডিং অবস্থায় থাকে, এটা হচ্ছে RH অ্যান্টিজেন। কিন্তু 1940 সালের দিকের কথা বলতেছি, এই RH অ্যান্টিজেনটা আবিষ্কার হয়েছে, যেটা মানুষের লোহিত রক্তকণিকাতে পাওয়া যাচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই যে RH অ্যান্টিজেনটা এখানে অ্যাকচুয়ালি একটা অ্যান্টিজেন না, পরবর্তীতে, কারণ RH অ্যান্টিজেনটা আরও গবেষণা হয়েছে। 1940 সালে এটা সর্বপ্রথম আসছে, পরবর্তীতে এখন কত না, এখন তো 2020 সাল, তো পরবর্তীতে আরও গবেষণা হয়েছে RH অ্যান্টিজেন নিয়ে। তো মোটামুটি দেখা গেছে 50টারও বেশি RH অ্যান্টিজেন পাওয়া গেছে। তার মানে কি মোর দ্যান
মোর দেন 50 RH অ্যান্টিজেন পাওয়া গেছে, পাওয়া, তার মানে নর্মালি যে আমরা RH অ্যান্টিজেনটা বলতেছি অ্যাকচুয়ালি এখানে একটা অ্যান্টিজেন না, এখানে কিন্তু অনেকগুলো RH অ্যান্টিজেন থাকে। তো এই পর্যন্ত আমি বলতে পারি মোর দেন 50 RH অ্যান্টিজেন, মানে 50 মানে অনেকগুলা, কিন্তু কত হচ্ছে ক্লিনিক্যালি কতগুলো ইম্পর্টেন্স, মানে সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স না, ক্লিনিক্যালি কয়টা ইম্পর্টেন্স, 50 অ্যান্টিজেন সবগুলো কি ইম্পর্টেন্ট না, ক্লিনিক্যালি মানে রোগ অসুখ বিসুখের ক্ষেত্রে বা ব্লাড ট্রান্সফিউশনের সময় কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 6 ধরনের RH অ্যান্টিজেন ইম্পর্টেন্ট। এটার মধ্যে কটার 6 ধরনের RH অ্যান্টিজেন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? কি কি কোন 6 ধরনের RH অ্যান্টিজেন ইম্পর্টেন্ট এখানে লিখে রাখতে পারো। একটা হচ্ছে RH ডি অ্যান্টিজেন, বা এভাবে লিখে পারো তো ডি, ঠিক আছে? তারপর হচ্ছে RH ছোট হাতের একটা ডি লিখতে পারো, RH ছোট হাতের ডি অ্যান্টিজেন মানে ডি। তারপর RH সি বড় হাতের সি অ্যান্টিজেন মানে হচ্ছে বড় হাতের সি। RH ছোট হাতের সি, এখানে কাটে গেল 4টা। তারপর হলো RH বড় হাতের ই এবং RH ছোট হাতের ই। তার মানে এই 6 ধরনের RH অ্যান্টিজেন হচ্ছে ইম্পর্টেন্ট, মানে মোর দেন 50 RH অ্যান্টিজেন তুমি পাবা, বাট এই 6টা অ্যান্টিজেন হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। বুঝা গেছে? কি কি? বড় হাতের ডি, ছোট হাতের ডি, বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের ই, ছোট হাতের, এই 6 ধরনের RH অ্যান্টিজেন অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি, এবং এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এগুলোই মিলে হচ্ছে RH অ্যান্টিজেন। তো নর্মালি তোমাদের বইয়ে লেখা দেখবা, যদিও আমি অ্যাকচুয়ালি তোমাদের বইতে পড়ি, বইয়ে অনুযায়ী পড়ানোর চেষ্টা করি, বাট আমি যদি আরও বিস্তারিত বলি যে তোমাদের বইয়ের কথাগুলা, তোমাদের বইয়ে এই কথাটা অ্যাকচুয়ালি একজন বিজ্ঞানী বলছে, সেটা হচ্ছে ফিশার, সায়েন্টিস্ট ফিশার এই কথাগুলো বলছে। পরবর্তীতে কিন্তু আরও অনেক আপডেট হয়েছে। তো আপডেট কথাটা এখন বলতে গেলে বলবো না, পরে হয়তো বলার চেষ্টা করবো, আগে আমি বইয়ের কথাগুলো তোমাকে বলি। বইয়ে এগুলা পাবা, এবং তোমাদের বই এটা লিখছে যে তার মধ্যে এই 3টা বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই হচ্ছে প্রকট, মেন্ডেলীয় প্রকট, মেন্ডেলীয় ভাষা আমরা বলে থাকি। আর ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের ই হচ্ছে প্রচ্ছন্ন। বইয়ে যা লিখছে হচ্ছে তাই বলতেছি। তার মানে এখানের মধ্যে 3টা বড় হাতের যে 3টা RH অ্যান্টিজেন দেখতেছ এগুলো হচ্ছে প্রকট, আর যে ছোট হাতের 3টা অ্যান্টিজেন দেখতেছে এগুলো হচ্ছে প্রচ্ছন্ন। প্রকট প্রচ্ছন্ন তো কি জানো? এবার ফিশার বলতেছে যে অ্যাকচুয়ালি যাদের ব্লাড গ্রুপ হচ্ছে RH পজিটিভ তাদের অ্যান্টিজেনে এই 3টা অ্যান্টিজেন থাকে। কোন 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 3টা অ্যান্টিজেন থাকে তাদের বডিতে? তার মানে খেয়াল করো ভাইয়া, এই যে বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই, এই 3টা অ্যান্টিজেন যাদের বডিতে থাকবে তাদেরকে আমরা বলবো RH পজিটিভ, মানে তাদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে RH অ্যান্টিজেন আছে, এই 3টা যদি প্রকট অবস্থা থাকে। আর এটাও লিখছে ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট মানে প্রচ্ছন্ন, এই 3টা থাকলে তখন বলি RH নেগেটিভ, মানে বলা হয়ে থাকে তখন কোনো RH অ্যান্টিজেন থাকে না, তখন তাদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কোনো RH অ্যান্টিজেন থাকে না, যদি RH অ্যান্টিজেনগুলো প্রচ্ছন্ন অবস্থায় থাকে, জিনগুলা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। আর যদি এই জিনগুলা, এগুলো তো জিন তাই না, যদি এই অ্যান্টিজেনগুলোর নামটা জিন থেকে আসছে, যেমন RH ডি অ্যান্টিজেনটা কোন জিন থেকে আসবে? বড় হাতের ডি থেকে। আর এই ছোট হাতের ডি অ্যান্টিজেনটা কোন জিন থেকে আসবে? ছোট হাতের ডি থেকে। তো এই 3টা জিন যদি প্রকট অবস্থা থাকে তাহলে RH পজিটিভ মানে RH অ্যান্টিজেন আছে, আর যদি এই 3টা ছোট হাতের জিন প্রচ্ছন্ন অবস্থা থাকে তাহলে RH নেগেটিভ মানে RH অ্যান্টিজেন নাই। যাদের RH অ্যান্টিজেন আছে তারা RH পজিটিভ, যাদের RH অ্যান্টিজেন নাই তারা হচ্ছে RH। এটা হচ্ছে তোমাদের বইয়ের ভাষা, বইয়ে যেভাবে বলছে আমি সেভাবে তোমাদেরকে বুঝাই দিলাম, ঠিক আছে? তো চিন্তা করো, ধরো এবার আসো এ ব্লাড গ্রুপ যারা আমরা বলে থাকি এ পজিটিভ এ নেগেটিভ, এই কথাটা মানে কি? এ ব্লাড গ্রুপ যারা তাদেরকে বলে থাকি এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ এ নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, এবি পজিটিভ এবি নেগেটিভ। এখানে পজিটিভ নেগেটিভ কথাটা আসছে অ্যাকচুয়ালি এই RH ব্লাড গ্রুপ সিস্টেম থেকে। অ্যাকচুয়ালি আগে আমরা জানতাম এ বি ও, এবার যখন RH অ্যান্টিজেনটা আবিষ্কার হয়েছে তখন কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপটা আরও ক্লাসিফাই হয়েছে।
এ বি পজিটিভ এ বি নেগেটিভ। খেয়াল করো, যখন তোমার বডিতে আরএইচ অ্যান্টিজেন থাকবে তখন তুমি হচ্ছে পজিটিভ, আরএইচ পজিটিভ, তার মানে তোমার বডিতে আরএইচ অ্যান্টিজেন আছে। ধরো তোমার বডিতে এ অ্যান্টিজেনটাও আছে, কোন অ্যান্টিজেন? এ অ্যান্টিজেনও আছে। খেয়াল করো তোমার বডিতে কি অ্যান্টিজেন আছে, মনে আছে এ অ্যান্টিজেন কোনটা? এ অ্যান্টিজেন কোনটা মনে আছে? এটাই হচ্ছে আমাদের এ অ্যান্টিজেন। এবার এখানে থাকবেন নাগা। দেখো তোমার বডিতে এ অ্যান্টিজেনও আছে, বডি বলতে কি লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন আছে, আরএইচ অ্যান্টিজেন আছে, তখন তোমার রক্তের গ্রুপ হবে এ পজিটিভ। তাহলে এ পজিটিভ যারা, তাদের রক্ত গ্রুপে তো এ অ্যান্টিজেন থাকবে, কিন্তু তাদের রক্ত গ্রুপে আরেকটা অ্যান্টিজেন পাওয়া যাবে, সেটা হচ্ছে আরএইচ অ্যান্টিজেন। দ্যাটস ওয়াই এরা এ পজিটিভ। আর এ নেগেটিভ কারা? যারা এ নেগেটিভ তাদের রক্তের গ্রুপে তো এ অ্যান্টিজেন থাকবে, বাট তাদের রক্ত গ্রুপে আরএইচ অ্যান্টিজেনটা থাকবে না, দ্যাটস ওয়াই তারা এ নেগেটিভ। তো বেশিরভাগ ক্ষেত্রে বললাম 85% ক্ষেত্রে কী হবে, সবগুলো পজিটিভ হবে আর নেগেটিভ হবে মাত্র 15। এই জন্য পৃথিবীতে দেখবা পজিটিভ ব্লাড গ্রুপধারী মানুষের সংখ্যা বেশি, নেগেটিভ ব্লাড গ্রুপধারী মানুষের সংখ্যা কম। বোঝা গেছে? একটু আগে আমি পার্সেন্টেজ দিয়ে বুঝাই দিয়েছিলাম। তেমনি বি পজিটিভ বি নেগেটিভ কেন বুঝছো, ও পজিটিভ ও নেগেটিভ কেন বুঝছো, তারপর এ বি পজিটিভ এ বি নেগেটিভ কেন বুঝছো, এইভাবে একটা, এটাই হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম। এটা আসার কারণে রক্ত দেওয়া নেওয়াটা আরও সহজ হয়ে গেছে। আগে অনেক সমস্যা হইতো, এখন জিনিসটা আরও ইজি হয়ে গেছে। কারণ যখন তুমি এই আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেমটা যখন জানতো না, তখন ধরো এ যদি একে দিয়ে দিত, ওখানে একটা সমস্যা দেখা দিত। সেটা হচ্ছে ধরো একজন হচ্ছে এ পজিটিভ আরেকজন হচ্ছে এ নেগেটিভ। ধরো তুমি জানতা না, মানে তখনকার সময় কথা বলছো, যখন এ বি ও ব্লাড গ্রুপ সিস্টেম, তখনকার সময় তোমার তো পজিটিভ নেগেটিভ জানতা না, কিন্তু ঘটনা তো এরকম ছিল। এখন সব যারা তখনকার সময় আমরা জানতাম এ আর এ, ধর তখনকার সময় আমরা জানতেছি এ একে দিচ্ছে, কিন্তু বাস্তব ঘটনা দেখো, বাস্তব ঘটনা হচ্ছে ধরো আমি এ পজিটিভ এ নেগেটিভকে দিচ্ছে, কিন্তু যখন এ পজিটিভ এ নেগেটিভকে দিতে যাবে তখন একটা সমস্যা হবে। কি সমস্যা? এখানেই তো অ্যান্টিজেন অ্যান্টিবডির খেলা। সেটা হচ্ছে এ পজিটিভ যারা, তাদের বডিতে একটা এক্সট্রা অ্যান্টিজেন থাকে যেটা এ নেগেটিভে থাকে না, সেটা হচ্ছে আরএইচ অ্যান্টিজেন। খেয়াল করো, এ হচ্ছে এ পজিটিভ, এর বডিতে এ অ্যান্টিজেন আছে, কিন্তু তার বডিতে আরেকটা অ্যান্টিজেন আছে, এটা হচ্ছে আরএইচ। কিন্তু তুমি এ নেগেটিভ অ্যান্টিজেনের কথা চিন্তা করো, এ নেগেটিভ যারা, তার বডিতে অ্যান্টিজেন তো আছেই, কিন্তু তার বডিতে আরএইচ অ্যান্টিজেন নাই। তাহলে এই আরএইচ অ্যান্টিজেনটা তার জন্য একটা ফরেন পার্টিকেল, বহিরাগত জিনিস, এটা তার জন্য একটা অ্যান্টিজেন। কার জন্য? এ নেগেটিভের জন্য। এবং এটা তার জন্য একটা থ্রেট, এটা তার জন্য একটা কি থ্রেট। কারণ আমাদের বডি, বললাম না, আমাদের বডি পার্ট ছাড়া অন্য কিছু ভিতরে ঢুকলেই তো এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিবে, অ্যান্টিবডি তৈরি করে দেবে। এখন এ পজিটিভে তো আরএইচ অ্যান্টিজেন আছে, কিন্তু এ নেগেটিভে তো আরএইচ অ্যান্টিজেন নাই। তাহলে এ নেগেটিভ যাদের ব্লাড গ্রুপ, তাদের তো ভাই এই আরএইচ অ্যান্টিজেনটা তাদের জন্য বহিরাগত জিনিস। তাহলে এ নেগেটিভ এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করবে না সেম টাইপসের? তো অ্যান্টিবডি যদি তৈরি করে ফেলে, তখন অ্যান্টিবডির সাথে আরএইচ অ্যান্টিজেনটা যুক্ত হয়ে রক্ত জমাট বাঁধে দিবে, তখন এই নেগেটিভিটির সমস্যা হবে। তাহলে পজিটিভ নেগেটিভের যুগ যখন ছিল না রক্তের গ্রুপ, তখন কিন্তু এই ধরনের জটিলতা দেখা দিত। প্রথমবার হয়তো একটু সার্ভাইভ করা যায়, কারণ এ নেগেটিভের রক্তের গ্রুপে অ্যান্টিবডিটা তৈরি হইতে একটু সময় লাগে। তো অ্যান্টিবডিটা তৈরি হইতে সময় যে লাগতেছে, এই জন্য প্রথমবার এই ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। কিন্তু দ্বিতীয়বার যদি তুমি সাথে সাথে আবার যদি দ্বিতীয়বার নাও, কিছুদিন পর যদি দেখতেছো আবার নিচ্ছ, তখন কিন্তু অটোমেটিক তোমার বডিতে ওই অ্যান্টিবডিটা তৈরি করা, এ নেগেটিভধারী রক্তের বডিতে অ্যান্টিবডিটা তৈরি করা। তখন এ যখন রক্ত দিবে, তখন আরএইচ অ্যান্টিজেনের কারণে এর বডিতে অটোমেটিক অ্যান্টিবডি তৈরি হওয়া আছে, প্রথমবার তো দিছিল মনে আছে। এই জন্য এটার ভিতরে একটা অ্যাকশন নিয়ে ফেলবে, তখন এর রক্ত জমাট বেড়ে যাবে, এরই ক্ষতি হবে। ক্ষতি তো এর হবে না, ক্ষতি হবে এর। তার মানে তখনকার যুগে যখন আরএইচ পজিটিভ নেগেটিভ ছিল না, এই একটা সমস্যা দেখা দিত। এখন সেটা সলভ হয়েছে, আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম এসে এখন এটা এই জিনিসটা কী হয়েছে, সলভ হয়েছে। আরেকটা সমস্যা হয় গর্ভধারণে। আরেকটা সমস্যা কখন হয়? গর্ভধারণে। তোমরা জানো যে গর্ভধারণের ক্ষেত্রে যে আমরা জানি একটা পজিটিভ ব্লাড গ্রুপের ধারী মহিলা ব্যক্তি, পুরুষের সাথে যদি একটা নেগেটিভ ধারী একটা মহিলার বিয়ে হয়, তাহলে তার সন্তান কিন্তু আরএইচ পজিটিভ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। কারণ আমরা বলতেছি বারবার, আরএইচটা হচ্ছে প্রকট। পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ। তাই বাচ্চাও কিন্তু কি হবে, যদি আরএইচ পজিটিভের সাথে আরএইচ নেগেটিভের মহিলার বিয়ে হয়, তাহলে বাচ্চাও কিন্তু পজিটিভ হবে। তার মানে এই ঘটনাটা আমি এখানে বুঝাতে পারি। এই জিনিসটা তো সিম্পল, বুঝছো? এই জিনিসটা আমি গর্ভধারণের ক্ষেত্রে যে জটিলতাটা হয়, এই জিনিসটা আমরা এভাবে বুঝাইতে পারি।
এটা হচ্ছে এই যে ধরো একটা পুরুষ যার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, একটা মহিলা যার ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ, মানে এ হচ্ছে আরএস পজিটিভ, এ হচ্ছে আরএস নেগেটিভ, সোজা। তো এর বাচ্চা যেটা হবে তার কিন্তু তার সম্ভাবনা কিন্তু এ পজিটিভই হবে। এ বাচ্চা যেটা হবে সেটা কিন্তু কি হবে, এ পজিটিভই হবে, কারণ বললাম এ পজিটিভ হচ্ছে পৃথিবীতে এটা প্রকট বেশি, তো বাচ্চা কিন্তু এ পজিটিভ হবে। এখন দেখো বাচ্চা কিন্তু ভ্রূণ অবস্থায় মায়ের সাথে একটা যোগাযোগ থাকে অমরার মাধ্যমে। তাহলে ধরো এটা হচ্ছে মায়ের অমরা এবং এদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে মায়ের অমরা। তোমরা জানো অমরা হচ্ছে একটা অস্থায়ী অঙ্গ যেগুলো টিস্যু নিয়ে গঠিত, অসংখ্য টিস্যু থাকে এবং এখানে মায়ের সাথে একটা সন্তানের যোগাযোগ হয়। তাহলে সন্তান হচ্ছে আরএস পজিটিভ এবং মা হচ্ছে আরএস নেগেটিভ। খেয়াল করো, এখন তোমরা জানো যে মায়ের সাথে সন্তানের একটা কানেকশন হয় অমরার মাধ্যমে, মায়ের রক্ত সন্তানের শরীরে যায়, সন্তানের রক্ত মায়ের শরীরে যায়। খেয়াল করো মা কিন্তু আরএস নেগেটিভ, মা কিন্তু আরএস নেগেটিভ, সন্তান কিন্তু আরএস পজিটিভ। তো মায়ের রক্ত যদি সন্তানের শরীরে যায় তাহলে কি কোনো সমস্যা হবে কিনা, প্রথমে এটাই দেখি। কারণ মায়ের রক্ত তো অবশ্যই সন্তানে যাইতে হবে, কারণ পুষ্টি, সন্তান পুষ্টি পাবে মা খাইলে। মায়ের রক্তে পুষ্টিগুলা কোত্থেকে যাবে, এই অমরার মাধ্যমে সন্তানের রক্তে যাবে। মায়ের রক্ত সন্তানের রক্তে যাবে, পুষ্টি লাভ করবে সন্তান, খাবার পাবে। খেয়াল করো মায়ের রক্ততে আরএস নেগেটিভ, এটা যদি এখানে যায় কোনো সমস্যা হবে কিনা, হবে না। কারণ কি, কারণ আরএস নেগেটিভে কোনো আরএস অ্যান্টিজেন নাই। তো এটা যখন আরএস পজিটিভ থাকবে এখানে কোনো বহিরাগত জিনিস থাকবে না, কারণ হচ্ছে এখানে তো আরএস অ্যান্টিজেন নাই, এখানে তো আরএস অ্যান্টিজেন নাই। এটা যখন এখানে দিচ্ছ তখন তো এটার বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, কারণ আরএস অ্যান্টিজেন থাকলে না অ্যান্টিবডি তৈরি হবে। আরএস অ্যান্টিজেন না থাকলে কোত্থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এখানে আরএস অ্যান্টিজেন নাই বিধায় এখানে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। খেয়াল করো কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, তাহলে এটা সেফ। কিন্তু তোমরা জানো বাচ্চা খাবারের মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলো তৈরি করে, ওই বর্জ্য পদার্থ রক্তের মাধ্যমে মায়ের শরীরে আসে। বাচ্চা শরীর থেকে বের হওয়ার অবকাশ নেই, মায়ের শরীর থেকে তো বেরোইতে হবে। তাহলে এখান থেকে যে রক্ত, বাচ্চা রক্তগুলো এখানে যে আসে তখন কিন্তু একটা সমস্যা হবে, কারণ বাচ্চা রক্ত হচ্ছে আরএস পজিটিভ, আর বাচ্চা রক্ত যখন মায়ের শরীরে যাবে আরএস পজিটিভ আরএস নেগেটিভে যাচ্ছে। আর আরএস পজিটিভ মানে হচ্ছে এখানে একটা আরএস অ্যান্টিজেন আছে যেটা মায়ের শরীরে নাই। এখন এটা মায়ের শরীরের জন্য বহিরাগত জিনিস আরএস অ্যান্টিজেনটা, তো মায়ের শরীরে এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে মায়ের এখানে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার মাধ্যমে এই অ্যান্টিবডির সাথে এই আরএস অ্যান্টিজেনটা যুক্ত হয়ে এখানে রক্ত জমাট বাঁধে ফেলবে। আলটিমেটলি মায়ের ক্ষতি হবে, মানে ভ্রূণের ক্ষতি হবে, আলটিমেটলি গর্ভপাত হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমবারের ক্ষেত্রে বাচ্চা সার্ভাইভ করে কি জন্য, কারণ প্রথমবার ক্ষেত্রে এখানে অ্যান্টিবডিটা তৈরি হইতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। তো প্রথমবার ক্ষেত্রে দেখবা কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু যদি দ্বিতীয়বার অনেক তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়, মানে ধরো একটা বাচ্চা তো হইলো, দ্বিতীয়বার যখন আবার জিনিসটা হচ্ছে, মানে আবার ব্লাড ট্রান্সফিউশনটা হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে, তখন কিন্তু এই ক্ষেত্রে আগে থেকে এখানে অ্যান্টিবডি রেডি করা আছে। তো যখন আবার যাবে তখন কিন্তু কোয়াগুলেশন হয়ে যাবে, ব্লাড কোয়াগুলেশন হয়ে যাবে, তখন কিন্তু রক্ত জমাট বাঁধে দিবে, আলটিমেটলি ক্ষতি হবে। সো অ্যাকচুয়ালি এটা একটা মেজর সমস্যা, এটা একটা মেজর সমস্যা। তো এটা একটা ট্রিটমেন্টও আছে মেডিকেলে, এটা নিয়ে কি আছে, ট্রিটমেন্টও আছে। আচ্ছা যাই হোক, আর কথা হচ্ছে এটা তো বুঝছো, তার মানে রক্তের গ্রুপ জানাটা জরুরি, ঠিক আছে, রক্তের গ্রুপ জানাটা জরুরি, নাহলে এরকম প্রবলেমে ফেস করতে হয়। এটাই হচ্ছে আরএস অ্যান্টিজেন। তার মানে যেটা আমরা অ্যাকচুয়ালি এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে আমরা যে অ্যান্টিজেনটা পাই না, আমরা একটা নতুন অ্যান্টিজেন আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেমে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই পজিটিভ, নেগেটিভ যারা এটা হচ্ছে দুর্লভ। পজিটিভ হচ্ছে প্রকট, নেগেটিভ হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে। আচ্ছা, তার মানে তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি আরএইচ অ্যান্টিজেন, আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম তো আগেই পড়াইছি। এখন এখানে আমি চাইলেও এখানে শেষ করে দিতে পারি, কারণ আমার টপিকটা শেষ, বইয়ে এগুলাই আছে, এবং আমার টপিকটা শেষ। কিন্তু আমি চাচ্ছিলাম তোমাদেরকে এই আরএইচ অ্যান্টিজেনটা একটু ক্ল্যারিফাই করতে, আরএইচ অ্যান্টিজেনটা একটু ক্ল্যারিফাই করতে। মনে রাখবা আমি একটু তথ্য দিচ্ছি তোমাদেরকে। এই আরএইচ অ্যান্টিজেন আমি বলছি কয় ধরনের মেজর, ডি, সি, সি, ডি, ই, অথবা ছোট হাতে সি, ছোট হাতে ডি,
এই 6টা অ্যান্টিজেন হচ্ছে আরএইচ অ্যান্টিজেন। আরএইচ অ্যান্টিজেন শুধু কি একটা, পরবর্তীতে অনেকগুলা মোর দেন 50 আরএইচ অ্যান্টিজেন পাওয়া গেছে, তার মধ্যে 6টা হচ্ছে মেজর CDE। তো খেয়াল করো এখানে যে আরএইচ অ্যান্টিজেনটা আছে এখানে আলাদাভাবে এই জায়গায় একটা ডি অ্যান্টিজেন আছে, এই জায়গায় একটা অ্যান্টিজেন আছে যেটা হচ্ছে এই ডি অ্যান্টিজেনের কথা, বড় হাতের ডি লিখছি, বড় হাতের ডি। খেয়াল করো ভাইয়া, এখানে আরেকটা অ্যান্টিজেন আঁকবো। খেয়াল করো এখানে আমরা আরেকটা আরএইচ অ্যান্টিজেন দিব, 1 2 3 4 5, এবং এই জায়গায় একটা অ্যান্টিজেন আছে ধরো বড় হাতের সি অথবা ছোট হাতের সি, এই জায়গায় আরেকটা অ্যান্টিজেন আছে ধরো বড় হাতের ই অথবা ছোট হাতের ই। এই যে অ্যান্টিজেন কথা বলতেছি দেখছো, মনে রাখবা এখানে যে বড় হাতের ডি অ্যান্টিজেন দেখতেছো, অ্যাকচুয়ালি আমরা আরএইচ পজিটিভ বলতে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আরএইচ ডি। এই লাইনটা লিখতে পারো মেডিকেলি ভাষায়, যেটা আমি বলতেছি যে অ্যাকচুয়ালি আরএইচ পজিটিভ বলতে বোঝায় আরএইচ ডি, মানে অ্যাকচুয়ালি যাদের বডিতে যাদের আরএইচ এ এই ডি অ্যান্টিজেনটা থাকবে তারাই হচ্ছে আরএইচ পজিটিভ। এই জন্য তুমি দেখবা বইয়ে তো পাবা না, কখনো যখন এই রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়বা মানে মেডিকেলে পড়বা তখন কিন্তু দেখবা যে অ্যাকচুয়ালি আরএইচ পজিটিভ বলতে বোঝাচ্ছে আরএইচ ডি কে। অ্যাকচুয়ালি এই ডি অ্যান্টিজেনটাই হচ্ছে মেজর, বাকিগুলো কীরকম আছে দেখার বিষয় না, CCEE বাকিগুলো কীরকম আছে দেখার বিষয় না। যদি তোমার এই ডি অ্যান্টিজেনটা থাকে তাহলে তুমি হচ্ছে আরএইচ পজিটিভ, তুমি হচ্ছে A+, তুমি হচ্ছে B+, তুমি হচ্ছে AB+, তুমি হচ্ছে O+। তার মানে অ্যাকচুয়ালি ডি অ্যান্টিজেনটা থাকলে আমরা আরএইচ পজিটিভ বলি, আর ডি অ্যান্টিজেনটা না থাকলে আমরা আরএইচ নেগেটিভ বলি। তার মানে আরএইচ নেগেটিভ কখন বলবো, মানে এটা হচ্ছে যখন তুমি না থাকলে, এটা হচ্ছে থাকলে। তার মানে অ্যাকচুয়ালি এখানে এই ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, ডিটা ফ্যাক্ট ইম্পর্টেন্ট। ডি আছে আরএইচ পজিটিভ, ডি নাই আরএইচ নেগেটিভ। তার মানে তোমার সি থাকুক ই থাকুক, কিন্তু ডি না থাকলে তুমি আরএইচ নেগেটিভ। তোমার যদি সিও থাকে, তোমার যদি ইও থাকে কিন্তু তোমার ডি নেই, তার মানে তুমি আরএইচ নেগেটিভ বাই, কারণ ডি না থাকলেই তুমি আরএইচ নেগেটিভ, বাকিগুলো থাকলে থাকুক না থাকলে নাই। ওকে, এটাকে তার মানে আরএইচ নেগেটিভ কখন হবে, যখন আরএইচ ডি অ্যান্টিজেনটা না থাকে। আরএইচ ডি অ্যান্টিজেনটা যদি না থাকে তাহলে তুমি বাই আরএইচ নেগেটিভ বাই তোমার ই থাকুক বাই সি থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, তোমার ব্লাড গ্রুপের নেগেটিভ। আর যাদের ডি অ্যান্টিজেনটা আছে মানে আরএইচ ডি অ্যান্টিজেনটা আছে তারা হচ্ছে আমি পজিটিভ। ওকে, আমার ব্লাড গ্রুপ হচ্ছে কি পজিটিভ, তাহলে আমার ব্লাড গ্রুপে কিন্তু ডি অ্যান্টিজেন আছে বিধায় আমি পজিটিভ। ধরো তোমার কাদের ব্লাড গ্রুপ নেগেটিভ কমেন্ট করতে পারো, কাদের ব্লাড গ্রুপ নেগেটিভ কমেন্ট করতে পারো। যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ তোমাদের ব্লাড গ্রুপে যে আরএইচ অ্যান্টিজেন নাই, কিন্তু তোমাদের ব্লাড গ্রুপে কিন্তু আরএইচ অ্যান্টিজেন নাই। আর নাই বলতে অ্যাকচুয়ালি কোনটা নাই বলতে অ্যাকচুয়ালি আরএইচ ডি অ্যান্টিজেন। এগুলো ম্যাটার করে না, CDE এই ছোট হাতের যেগুলো দেখতেছো বা বড় হাতের সি বড় হাতের ই দেখতেছো, এগুলো জাস্ট আসে যে ভাই, কিন্তু মেইন ফাংশন হচ্ছে এটা ভাই, মেইন ফাংশন হচ্ছে এটা। তোমার ডি অ্যান্টিজেন আছে তার মানে তুমি পজিটিভ, মানে আমি পজিটিভ। যারা নেগেটিভ কমেন্ট করে বলতে পারো তোমাদের এই আরএইচ ডি অ্যান্টিজেনটা নাই, তুমি আরএইচ নেগেটিভ। এগুলো ম্যাটার করে না ভাই, বড় হাতের সি ছোট হাতের সি এগুলো ম্যাটার করে না, বড় হাতের ই বড় হাতের সি এগুলো ম্যাটার করে না, তোমার এটাই হচ্ছে ফ্যাক্ট। আর একটু ডিটেলস বলছি আর কি, বোঝা গেছে। আরেকটা বলে আরএইচ নাল, আরেকটা বলে হচ্ছে আরএইচ নাল। এই কথাটা মানে কি, আরএইচ নাল মানে হচ্ছে তোমার, নাল মানে কি, নাল মানে হচ্ছে শূন্য। আরএইচ নাল মানে হচ্ছে তোমার ডি অ্যান্টিজেনও নাই, তোমার সি অ্যান্টিজেনও নাই, তোমার ই অ্যান্টিজেনও নাই, মানে তোমার কোনো অ্যান্টিজেনই নেই, তখনই তোমাকে বলবে আরএইচ নাল। আর আরএইচ নেগেটিভ বলতে যে তোমার অ্যান্টিজেন নাই তেমন না, অ্যাকচুয়ালি আরএইচ নেগেটিভ বলতে বোঝাতে তোমার জাস্ট ডি অ্যান্টিজেনটা নাই, এটাই হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে মেজর। এটা থাকলেই তোমার ব্লাড গ্রুপ পজিটিভ হবে, না থাকলে নেগেটিভ হবে। তার নেগেটিভ মানে হচ্ছে ডি, তার মানে এমন না যে এ দুইটা নাই। কিন্তু আরএস নাল মানে কি, নাল মানে শূন্য, শূন্য বলতে তোমার ডিও নাই, তোমার সিও নাই, তোমার ইও নাই। এই টার্মগুলো যখন উপরের লেভেলে যাবা তখন এই টার্মগুলো পড়বা তোমরা, অ্যাকচুয়ালি মেডিকেলে গেলেই পড়বা, ঠিক আছে। আরএস পজিটিভ, আরএস নেগেটিভ, একটা আরএস নাল। ওকে, আজকে আমরা অনেক কিছু পড়ছি, অনেক হিউজ একটা লেকচার ছিল। আমি জানি না কতটুকু তোমরা এনজয় করছো। অ্যাকচুয়ালি পড়ালেখা অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি সবসময় ক্লাসগুলো এভাবে রাখার, যেখানে তোমরা অ্যাকচুয়ালি বইয়ের বাইরে নতুন কিছু শিখতে পাও, নতুন কিছু জানতে পাও, যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে।
এবং অবভিয়াসলি ভবিষ্যতে কাজে লাগবেই, কারণ তুমি যখন যাবা এগুলো পাবা। ঠিক আছে, আমরা তো কখনো এভাবে পড়ার সুযোগ পাই নাই। তোমরা যারা পাচ্ছ তোমরা অনেকটা লাকি বলতে পারো যে এই অনলাইন সিস্টেমের মাধ্যমে তোমরা এত কিছু জানতে পারছো, তাও শুধু বইয়ের পড়া না, অ্যাকচুয়ালি তোমরা অ্যাকচুয়াল থিংটা জানতে পারতেছো। আমি যদি শুধু বলে যেতাম RH অ্যান্টিজেন, আমি যদি শুধু বলে যেতাম অ্যান্টিজেন, বা এগুলো ক্লাস 9-10 বাচ্চারাও পারে, ক্লাস 9-10 বাচ্চারাও, তোমার বইয়ে যেটা আছে সেটা তাদেরও আছে ভাই, তারাও পারে। কিন্তু অ্যাকচুয়ালি তোমার তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকার দরকার, যেটা হচ্ছে এটা। অ্যাকচুয়ালি তুমি জিনিসটা আই থিঙ্ক এনজয় করতে পারছো এবং জিনিসগুলো শিখতে পারছো। পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট না, বাট নোট করে রাখবা, পরীক্ষার জন্য শিখবা না, জানার জন্য শিখবা। শিক্ষা হোক জানার জন্য, পরীক্ষার জন্য নয়। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।